বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। নমস্কার, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আমি আরজু আছি আপনার সাথে। আজ আবারও একটি গল্প নিয়ে আমরা হাজির আপনার সামনে। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনার সাথে শেয়ার করি। ইউটিউব বলছে আমাদের 70% ভিউয়ার্স যারা আমাদের গল্পগুলি শোনেন তারা আমাদের সাবস্ক্রাইব না করেই চলে যান। এমনটা করবেন না প্লিজ। আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেকটা মূল্যবান। তাই প্লিজ এই গল্পটি যদি আপনার ভালো লাগে, আমাদের কাজ যদি আপনার ভালো লাগে, তাহলে আমাদের সাবস্ক্রাইব করে তারপরেই যাবেন। আপনি যদি চান তাহলে আমাদের একজন মেম্বার হতে পারেন। কিভাবে হবেন? ওই যে সাবস্ক্রাইব বাটনের পাশে একটা জয়েন বাটন দেখতে পাচ্ছেন, ওই জয়েন বাটনে ক্লিক করলে মাত্র 29 টাকার বিনিময়ে আপনি পেয়ে যেতে পারেন আমাদের বেশ কিছু কন্টেন্টের আর্লি অ্যাক্সেস এবং বেশ কিছু কন্টেন্ট যেগুলো আমরা শুধুমাত্র আমাদের মেম্বারদের জন্যই তৈরি করি। আজ আপনি শুনবেন শুভম রায় চৌধুরীর কাহিনী চন্দ্রটোবা। আমাদের আজকের গল্পে গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি আর্য। শুনতে থাকুন আমাদের আজকের গল্প শুভম রায় চৌধুরীর কাহিনী চন্দ্রটোবা। শ্রাবণের আরও এক বাদলের দিন। হরকেষ্টবাবুর 200 বছর পুরনো বসতবাড়ির পাশের চণ্ডী মণ্ডপে আমাদের আসর তেল মুড়ির জমাটি আড্ডায় একেবারে জমে উঠেছে। আমাদের গ্রাম শিবপুকুর, পশ্চিম মেদিনীপুর জেলার একেবারে প্রান্তিক অঞ্চলে অবস্থিত। স্বাভাবিকভাবেই শহরের ভাবধারার থেকে অনেকটা দূরেই আমরা বেশ ছিমছাম বাস করি। গ্রাম্য জীবনে যা হয় আর কি, আড়ম্বরহীন, অকৃত্রিম আনন্দে ভরপুর, প্রাণোচ্ছল এবং মুক্ত। ভারতের স্বাধীনতার পর রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হওয়ার কারণে বাংলার ওপর থেকে দেশের চোখ সরেছে। এর ফলে সব থেকে বেশি যারা শান্তি পেয়েছে তারা হলো আমাদের মতো অজপাড়াগাঁয়ের মানুষেরা। মানছি শহরের মতো আধুনিক ব্যবস্থা আমরা পাই না। আমাদের খাবার বলতে ক্ষেতের মোটা চালের ভাত, গেঁড়ি গুগলি সিদ্ধ কিংবা পুঁই কলমির চচ্চড়ি। পোশাক বলতে কলের মোটা কাপড়, আর যানবাহন বলতে গরুর গাড়ি। সেবা শুশ্রূষার জন্য একমাত্র ভরসা গ্রামের কবিরাজ বা হাকিম সাহেব। কিন্তু এসব সত্ত্বেও আমরা দিব্যি সুস্থ সবলভাবে বেঁচে থাকতে পারি, কারণ আমাদের পরিবেশ সুস্থ। এখানে বুক ভরে পরিশুদ্ধ বাতাস টেনে নেওয়া যায়। কারখানার ধোঁয়ায় তা বিষাক্ত হয়ে যায়নি। এখানে মানুষে মানুষে বিভেদ নেই, উঁচু নিচু তারতম্য নেই। মুচি ম্যাথর চাষা জেলে এক পাতেই ভাত খায়। গ্রামের হাটে পালা পার্বণে মেলা বসলে সে আমাদের কাছে একটা বিশাল উৎসব। স্বাধীনতার আগে যে হারে ফিরিঙ্গিদের দাপাদাপিতে চারপাশ একেবারে তছনছ হয়েছে, তার অনেকটাই ধীরে ধীরে সেরে উঠতে শুরু করেছে। আমার গ্রাম বাংলা আবার তার রূপ সৌন্দর্য ফিরে পাচ্ছে। এই যে সভ্যতার উত্থান পতন, পট পরিবর্তন বা রূপের রূপান্তর ঘটে, এগুলো তো আর একদিনে হয় না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর লেগে যায়। শাসক আসে, শাসক যায়, পিষে মুড়ি আমরা। তাও বরাত জোরে যারা বেঁচে যায় তারা অতীত দিনের ধারক হয়ে বর্তমান প্রজন্মের কাছে পুরাতনের চিত্র উপস্থাপকের ভূমিকা পালন করে থাকে। আমাদের এই গ্রাম শিবপুরেও তেমনই এক ভদ্রলোকের উদয় ঘটেছিল স্বাধীনতার কিছুকাল আগে, ওই 1944-এর শেষের দিকে। ভদ্রলোক প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছিলেন পূর্ব মেদিনীপুর থেকে এখানে, যার কিছু বছর আগে অবধি পরিচয় ছিল তাম্রলিপ্ত নামে। গান্ধীজির নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় 1942-এর 8ই অগস্ট। তার ঠিক মাস চারেকের মাথায় তাম্রলিপ্তে বিপ্লবী সতীশ সামন্ত প্রতিষ্ঠা করলেন তাম্রলিপ্ত জাতীয় সরকার। ব্রিটিশদের বারবারন্তে বুড়ো আঙুল দেখিয়ে তিনি স্বাধীন সরকার স্থাপন করে শাসন চালাতে শুরু করলেন। কিন্তু 1944 সালে এই সরকার তার কার্যক্ষমতা হারিয়ে ফেলার পর পুনরায় ফিরিঙ্গিদের ধরপাকড় শুরু হলে সরকারের সঙ্গে যুক্ত যেসব কর্মচারী নেতা নেতৃত্ব ছিলেন তারা বাংলার এখানে সেখানে পালিয়ে গেলেন। তাদের মধ্যে একজন
ছিলেন আদিব্রহ্ম ভৌমিক, আমাদের আদিদা। ব্রিটিশ পুলিশের তাড়া খেয়ে কোনো রকমে পালিয়ে বেঁচে আমাদের এখানে এসে গা ঢাকা দেন তিনি। এখন আমরা যেখানে বসে আছি, অর্থাৎ হরকেষ্ট চাকলাদারের চণ্ডী মণ্ডপে, এই হরকেষ্টবাবু ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর একনিষ্ঠ ভক্ত, একজন প্রকৃত দেশপ্রেমিক। ফলে বুঝতেই পারছেন, একজন দেশপ্রেমিক হয়ে আরেকজন দেশপ্রেমিকের পাশে যে তিনি না দাঁড়িয়ে পারবেন না, সেটা নতুন করে বলে দিতে হবে না। যাই হোক, এরপর হরকেষ্টবাবুর বাড়িতেই আদি ব্রহ্মের ঠাঁই জুটল। হরকেষ্টবাবু ছিলেন অকৃতদার মানুষ। তাঁর তিন কুলে কেউ নেই, আগে পিছনে কোনোটাই নেই, তাই বাচ্চা কাচ্চার ঝামেলাও নেই। আদিব্রহ্ম ভৌমিকের অবস্থাটাও তথই বছর। সুতরাং দুজনের মধ্যে বেশ ভাব জমে উঠল। এরপর যতদিন না এদিক থেকে ব্রিটিশ পুলিশের নজর সরল, আদিব্রহ্ম হরকেষ্টবাবুর অন্দরমহলে একেবারে সেঁধিয়ে রইলেন, যাতে কাকপক্ষীতেও তার উপস্থিতি টের না পায়। বাইরের লোকের কথা আর কি বলছি মশাই, আমরা নিজেরাই জানতে পারিনি যে বাইরে থেকে একজন লোক রাতের অন্ধকারে আমাদের গ্রামে এসে প্রায় 2 বছর সকলের চোখের আড়ালে ছিলেন। সে তো আমাদের কয়েকজনকে হরকেষ্টবাবু একদিন আলাদা করে ডেকে আদিব্রহ্মের ব্যাপারে বললেন, তাই জন্যই আমরা জানতে পারলাম। তারপর ধীরে ধীরে ভদ্রলোকের সাথে আমাদের বেশ জমে উঠল। তার অবশ্য একটা কারণ ছিল, ভদ্রলোক হচ্ছেন একজন উচ্চমানের সুবক্তা। এই সমস্ত কাহিনীকে সাধারণ মানুষ গাঁজাখুরি বলে হেসে উড়িয়ে দেয়, সেই সব গল্প যেন সত্যি হয়ে ওঠে আদিদার অসাধারণ বাচনভঙ্গির গুণে। তার কাছ থেকে ইতিমধ্যেই আমরা অনেক গল্প শুনেছি। ভারত ছাড়ো আন্দোলনের সময় কিভাবে ব্রিটিশ পুলিশদের গুলিতে বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা নিহত হয়েছিলেন সেই গল্প, কিভাবে বিপ্লবীদের মদত দিতে গিয়ে আদিদা দুবার পুলিশের মাথা ফাটিয়ে সকলের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছিলেন সেই গল্প, এছাড়াও স্বাধীনতা সংগ্রামের অজস্র গল্প। মাঝে মাঝে তো মনে হয় ভারতের অর্ধেকের বেশি স্বাধীনতার খণ্ডচিত্র ওনার মুখ থেকেই শুনতে শুনতে কল্পনায় দেখতেও পাচ্ছিলাম। এইসব চলছিল। একদিন হঠাৎ করে আমাদের দলের এক সাগরেদ মুকুল আদিদার কাছে একটা বেয়ারা আবদার করে বসল। আচ্ছা আদিদা, আপনি এত সুন্দর করে গল্প বলতে পারেন, কই একটু মানুষের জগতের বাইরে যে জগৎ আছে ওই সেই জগতের গল্প একটু বলুন না শুনি। মানে আমি একটু তেনাদের নিয়ে চর্চা করি তো, আমার আবার একটু ওই দিকে না ঝোঁকটা বেশি। মুকুল হচ্ছে আমাদের দলটার মধ্যে সব থেকে ব্যতিক্রমী গোছের। যেখানে আমাদের বয়সী ছেলেমেয়েরা, মানে যারা 20 থেকে 30-এর মাঝামাঝি, তারা যখন কাজকর্মের খোঁজে গ্রামের মধ্যে বা গ্রামের বাইরে মফস্বলের দিকে পাড়ি দেয়, তখন মুকুল ঘুরে বেড়ায় বাঁকুড়া বীরভূমের ভয়ঙ্কর সব শ্মশানে। সে নাকি ভূত খুঁজে বেড়ায়। ভূতেদের নিয়ে তার কী সব কাজ কারবার রয়েছে। আবার প্রথম আমরা তাকে সেইভাবে পাত্তা টাত্তা দিতাম না। তারপর যখন সেইবার ওই ধনশ্যাম চাটুর্যের বৌমার ওপর থেকে প্রেতের ভর ছাড়িয়ে গোটা গ্রামকে একেবারে তাক লাগিয়ে দিল, তখন তার ক্ষমতা সম্বন্ধে একটু করে বিশ্বাস জাগতে লাগলো সকলে। তা সেবার হয়েছে কি, মুকুল এই রকম একটা আবদার আদিদার কাছে করেছে। এবার আমরা ভাবছিলাম ভদ্রলোক হয়তো জানি না গোছের কিছু একটা উত্তর দিয়ে ব্যাপারটা হয়তো উড়িয়ে দেবেন, কিন্তু ও বাবা, হলো দেখি উল্টো। টানা 1 ঘন্টা ধরে তিনি আদ্যৌপান্ত একটা ভূতের গল্প গড় করে বলে গেলেন। গল্পের শেষে আবার পরের গল্প শোনার জন্য শ্রোতাদের বেশ একটু উস্কেও দিলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে তার অতুলনীয় বাচনভঙ্গির নেশায় শ্রোতারা বিমুগ্ধ হয়েছে এবং এরপর তার কাছে এমন ধারা গল্প শোনার আরও আর্জি আসতেই থাকবে। তার ভাবনা মিথ্যে ছিল না। এরপর আমরা বহুবার তার কাছে এসেছি এবং বলতেই হবে তিনি আমাদের নিরাশ করেননি। আজও তেমনি উদ্দেশ্য নিয়ে আমাদের গোটা দলটা, অর্থাৎ আমি, রামকানাই আর আমার 3 জন বন্ধু শ্যামলাল, যদুনাথ আর মুকুল এসে হাজির হয়েছি হরকেষ্টবাবুর ভদ্রাসনের লাগোয়া এই চণ্ডী মণ্ডপে। এইমাত্র হরকেষ্টবাবুর চাকর মোহন এসে আমাদের বেশ করে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে মুড়ি মাখিয়ে আস্ত একখানা প্রমাণ সাইজের জামবাটি ধরিয়ে দিয়ে গেছে। এই সময় কলকেতে টান দিতে দিতে
আদি ব্রহ্ম ভৌমিক ওরফে আমাদের আদিদা এসে আমাদের মধ্যে উপস্থিত হলেন। একটা থামের গায়ে ঠেস দিয়ে এক রাশ কলকের ধোঁয়া ছেড়ে তিনি বললেন, তোমরা আজ একেবারে উপযুক্ত সময় এসে উপস্থিত হয়েছ। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে আর কিছুক্ষণ পরেই ঝেঁপে নামবে এক প্রস্থ। ভালোই হবে। আজ তোমাদের যে গল্পটা বলবো তার সাথে বৃষ্টির একটা যোগাযোগ আছে। আমের জমবে ভালো। আদিদার এই কথায় আমাদের মধ্যে সবচেয়ে বেশি খুশি হলো মুকুল। সে আর কৌতূহল সামলে রাখতে না পেরে বলে উঠল, তাহলে আর দেরি কেন? আরে শুরু করুন, শুরু করুন। এই তো বলছি, শোন। ওনার বলার সাথে সাথেই করাত শব্দ করে হরকেষ্টবাবুর বাগানের একটা আকাশ ছোঁয়া তালগাছের মাথায় দেবরাজ ইন্দ্রের অস্ত্রাঘাত হলো। তারপরেই নামলো বৃষ্টি। ও সে কি তেজ, বাপরে বাপ! কিন্তু এই বৃষ্টি মুহূর্তের মধ্যেই পৃথিবীর সমস্ত শব্দকে আবঝা করে দিয়ে গল্প বলার এক আদর্শ পরিবেশ রচনা করে দিল। আদিদা কলকেতে আরেকটা জব্বর টান দিয়ে তারপর বলতে শুরু করল। আমি যেহেতু পূর্ব মেদিনীপুরের বাসিন্দা, তাই সেখানকার এক প্রাচীন কিংবদন্তির কাহিনী বলি তোমাদের। তমলুকের নাম ছিল সে সময় তাম্রলিপ্ত। মনে করা হয় সেখানকার রাজা তালোধ্বজের নাম অনুসারেই অঞ্চলের এমন নামকরণ। আজকে যে কিংবদন্তির কথা বলবো তার সাথে মহারাজা তালোধ্বজের বিশেষ একটা সম্পর্ক রয়েছে। পূর্ব মেদিনীপুরের শেষ প্রান্তে কুসুমবনী নামের এক জঙ্গল ছিল। আজ সেখানটা অনেকটাই জনবসতি স্থাপনের জন্য কেটে পরিষ্কার করা হয়েছে ঠিকই, তবে আমি যে সময়ের কথা বলছি সে সময় ওই বনভূমি ছিল কয়েকশো একরে বিস্তৃত। হিংস্র জন্তু জানোয়ার, বিষাক্ত কীটপতঙ্গ, সরীসৃপ কি ছিল না সেখানে। গাঁয়ের প্রাচীন মানুষরা বলতেন ওই জঙ্গলে এক চক্রনাথের মন্দির আছে। এক চক্রনাথকে দেবাদিদেব মহাদেবের এক লৌকিক সংস্করণ হিসেবে ধরতে পারো। আমাদের গ্রামের মানুষরা বিশ্বাস করতেন ওই বনে প্রতি রাতে ব্রহ্ম মুহূর্ত চলাকালীন কেউ একজন আসেন এবং এক চক্রনাথের মন্দিরে পুজো করেন। যাদের বাড়িঘর বনের কাছাকাছি হতো তারা সকলেই মন্দিরে গভীর রাতে কাঁসর ঘণ্টা বাজার আওয়াজ শুনতে পেত, কিন্তু কেউ কোনোদিন সাহস করে সেই মন্দিরে যাওয়ার বা কে সেই মন্দিরে এক চক্রনাথের পুজো করেন প্রতি রাতে সেটা জানার চেষ্টা করেনি। একবার এক মূঢ়মতি মহিলা দম্ভের বশে বড়দের কথা না শুনে মাঝরাতে বনের ভেতরে প্রবেশ করেছিল এবং তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনা তাও ধরে নিতে পারো আমার জন্মেরও প্রায় 100 বছর আগে ঘটেছে। সেই থেকে গ্রামের মানুষ কুসুমবনী বনাঞ্চল একটু এড়িয়েই চলে। তো এরপর বেশ কিছু বছর কেটে গেল নিরুপদ্রবে। প্রতি বছর শ্রাবণের প্রথম সোমবার বনের বাইরে শিব ভক্তরা গিয়ে এক চক্রনাথের উদ্দেশ্যে ফুল, বেলপাতা, দুধ, ফল, মিষ্টি দিয়ে আসত। বড় হওয়ার পর তাদের দেখা দেখি আমিও যাওয়া শুরু করলাম শ্রাবণের প্রথম সোমবারগুলোতে। তা একবার হয়েছে কি, 1310 বঙ্গাব্দের শ্রাবণ মাস। সোমবার ভক্তরা জঙ্গলের বাইরে বাবার উদ্দেশ্যে পুজো দিয়ে এসেছে। পরদিন অর্থাৎ মঙ্গলবার আমায় কিছু কাজের জন্য যেতে হতো রংপুরে। সকাল সকাল বেরোতে হতো, কারণ যেতে হবে অনেকটা পথ। তো সেই মতো ভোরের প্রথম কাক ডাকার সাথে সাথে স্নান খাওয়া সেরে পথের জন্য কিছু খাবার পোঁটলায় বেঁধে আমি বাড়ি থেকে বেরিয়েছি। যেতে হতো কুসুমবনীর পাশ দিয়ে। কিছু ডাকাবুকো গোছের হওয়ার জন্য আমার খুব একটা ভয় লাগতো না বনের কাছাকাছি যাওয়ার সময়। তা হাঁটতে হাঁটতে বনের পথ ধরেছি। খানিক বাদে বনের মুখে এসে দেখলাম যে জায়গায় গ্রামবাসীরা গতকাল বাবার ফল মিষ্টি দিয়ে গেছিল সেখানে বসে সেই সব বাসি ফল মিষ্টিগুলোকে বেশ তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছে একজন ভদ্রলোক। পরনের পোশাক মলিন, মাথায় জট পাকানো, গায়ে কালিঝুলি মাখা। তো দূর থেকে তাকে দেখে কেমন যেন সন্দেহ হলো, সঙ্গে একটু অবাকও হলাম। আবার কে রে বাবা, বেশভূষা দেখে তো পাগল বলেই মনে হচ্ছে। দেখো কেমন করে এক চক্রনাথের প্রসাদ ফল মিষ্টিগুলো গোগ্রাসে গিলছে। চত্ব সব। নিজের মনেই গজগজ করতে করতে সেই লোকটাকে এক প্রকার পাত্তা না দিয়ে আমি এগিয়ে যাচ্ছিলাম আমার কাজে। এমন সময় পেছন থেকে একটা ডাক শুনতে পেলাম, এই যে ছোড়া, এই যে দুইতে চললেটা কোথায়?
হাঁটা থামিয়ে পেছন ফিরে দেখি কথাটা বলছে সেই পাগল গোছের লোকটা, সাথে একটা বিশ্রী রকম হাসি হাসছে। কিছুটা বিরক্তই হলাম, তাই তার কথায় কোনো আমল না দিয়ে আমি আবার এগোতে যাব, এমন সময় আবার বাধা পড়ল। আরে আরে, করছো কি? আর একটু হলে যে সাপের ঘাড়ে পা তুলতে, কচি বয়সে মরার শাক হয়েছে নাকি? লোকটার কথায় মাথা গরম করে তাকে দু কথা শোনানোর জন্য পেছন ঘুরতে গিয়ে এক মুহূর্তের জন্য চোখ চলে গেল নিচের দিকে। অমনি আমার সর্বাঙ্গ একেবারে ঠান্ডায় কাঁটা দিয়ে উঠল। দেখি আমার পায়ের ঠিক সামনে শুয়ে আছে একটা ময়াল সাপ। আমি আরেকটু হলে তার মাথায় পা তুলে দিচ্ছিলাম, তড়াক করে লাফিয়ে উঠে দুপা পিছিয়ে এলাম। সেই দেখে পাগলটা আবার খ্যাক খ্যাক করে হেসে উঠল। ও, তোমাদের নিয়ে আর পারি না বাপু। এতই তাড়াহুড়ো করো যে বিপদ তোমাদের পিছু ছাড়তে পারে না। এইমাত্র একটা মোড়া খেতে হলো, আবার একটা হেলে খেতাম কি করা। পেট যে ফুলে একেবারে ডাং হয়ে আছে। পাগল লোকটার কথা আগামুড়ো কিছুই বুঝতে না পেরে আমি কিছুক্ষণ তার দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। মরা খাবে মানে? এশালা বলে কি? কিংকর্তব্য বিমূঢ় হয়ে শুধলাম, খাওয়ার জন্য তো অনেক কিছু আছে, সব ফেলে তুমি শেষে মরা খেতে যাবে কেন? হ্যাঁ? লোকটা এবার তার চোখ দুটো একটু ছোট ছোট করে বলল, ভারসাম্য বজায় রাখতে, না হলে যে দুনিয়ার বোঝ এদিক থেকে ওদিকে হয়ে যাবে। আমার খিদে সবসময় পায় না, বুঝলে, কিন্তু যখন আমিও খাওয়া শুরু করি একসাথে, এক যুগের খাবার 3 রাতে খেয়ে নিই। গতকাল রাত থেকে খাওয়া শুরু করেছি, কাল রাত অবধি চলবে, তারপর আবার এক যুগের ঘুম দেব। আমি একইভাবে তার দিকে তাকিয়ে রইলাম। লোকটাকে এমনি দেখলে বদ্ধ উন্মাদ বলে মনে হবে, কিন্তু ওর কথাবার্তার মধ্যে কেমন যেন একটা চাপা রহস্য প্রকাশ পাচ্ছিল। লোকটা আমার হতচকিত ভাব দেখে নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো। তার পিঠে ছিল একটা মস্ত বড় কুঁজ, তার উপর বয়সও যথেষ্ট হয়েছে। মন্থর গতিতে আমার সামনে এসে আবার কণ্ঠে রহস্য ফুটিয়ে তুলে বলল, আজ চন্দ্রডোবার জলে রক্তচাঁদের আলো পড়লে মৃতেরা জেগে উঠবে। তারা সবার ঘরে ঘরে গিয়ে গলার স্বর বদলে ডাকবে, সাড়া দেবে না। সাড়া দিলেই কিন্তু বিপদ। ডাইনি বুড়ি তুলে নিয়ে চন্দ্রডোবার জলে ডুবিয়ে মারবে। খুব সাবধান, খুব সাবধান। এরপর সেই পাগলা গোছের লোকটা তার নিজের জায়গায় ফিরে গিয়ে আগের মতোই এক চক্রনাথের উদ্দেশ্যে দেওয়া ওই ফল মিষ্টিগুলো গোগ্রাসে গিলতে লাগলো। আমিও চলে গেলাম আমার কাজে রংপুর। রংপুরে সেই সময় একটা স্বদেশি ভেষজ ওষুধের কারখানা খুলেছিল। সেখানে ওই হিসেব রক্ষকের পোস্ট খালি ছিল। তখন তো আর ওর প্রচারের ব্যবস্থা ছিল না, ওই লোকমুখেই যা খবর ছড়াতো তাতেই হতো। তা আমি আমার নকাকার কাছ থেকে ব্যাপারটা জানতে পেরে সেখানে গিয়েছিলাম। বরাত ভালো ছিল, কাজটা পেয়ে গেলাম। ভাগ্যিস শেষ সময় পৌঁছেছিলাম। আর একটু দেরি করলেই আমার আগে আরেকজন চলে আসতো, কাজটা হয়তো সে পেয়ে যেত। কারখানার মালিক বটকৃষ্ণ মল্লিক বড়ই হাসি খুশি স্বভাবের লোক। আমার কথাবার্তার মধ্যে মার্জিত স্বভাব লক্ষ্য করে আমার প্রতি প্রথম আলাপেই এতটা সহায় হলেন যে কাজের বেতন বাবদ কিছু অগ্রিম টাকা ধরিয়ে এবং এক ভাঁড় রসগোল্লা কিনে দিয়ে তারপর বাড়িমুখো করলেন। তো এইসবের জন্য সকালের ঘটনাগুলো কখন যেন মন থেকে মুছে গেল। ফেরার পথে চন্দ্রডোবার পথ ধরতে হলো। আমাদের গ্রামে ঢোকার 2টো পথ, একটা জঙ্গলের মধ্যে দিয়ে আর একটা গোসাইদের বাঁজা মাঠের ধার দিয়ে। ফিরতে ফিরতে আলো পড়ে এসেছিল। বনের পথ ধরলে অন্ধকারে পথ হারানোর ভয় ছিল। পূর্ণিমার সন্ধ্যায় আকাশে চাঁদের আলোয় মোটামুটিভাবে পথ দেখতে পারা যাবে যদি মাঠের পথ ধরি। সেখানে তো আর ঘন গাছপালায় চাঁদের ঢাকা পড়ে যাওয়ার কোনো ভয় ছিল না। তাই সেই মতো ঘুর পথে বাড়ি ফেরাই মনস্থির করে ফাঁকা মাঠের ওপর দিয়ে পথ চলতে লাগলাম। হাঁটতে হাঁটতে গোসাইদের ইতিহাসটা মনে পড়ে গেল। 20 বছর আগেও এই মাঠ সোনালি ফসলে ভরে থাকত।
হরেকৃষ্ণ গোসাই ও তার 7 ভাই শুধুই 20 বিঘে জমিতে ফসল ফলিয়ে সে সময় গ্রামের নামকরা হোমরা চোমরা হয়ে উঠেছিল। কুসুম্বনী জঙ্গলের মধ্যে রাজা তালোধ্বজ এক চক্রনাথের যে মন্দির কয়েকশো বছর আগে প্রতিষ্ঠা করেছিলেন, সেই মন্দিরের সংস্কার করেছিল গোসাই ভাইয়েরা। গোসাইরা সারা বছর জমিতে চাষ করে ব্যাপক মুনাফা কামাতো, কেবল গরমের সময়টা বাদ দিয়ে। গঙ্গার একটা শাখা তুঙ্গশিলা নামে এই জমির পাশ দিয়ে বইত সে সময়। কিন্তু 1 বছরের ভয়ঙ্কর গরমে তুঙ্গশিলার স্রোত গেল পুরোই শুকিয়ে। জলের অভাবে চাষ উঠল মাথায়। তা গোসাই ভাইয়েদের তো চিন্তার অন্ত রইল না। তখন তাদের মধ্যে সব থেকে ছোট ভাই পানকৃষ্ণ গোসাই বুদ্ধি দিল পুকুর কাটার। ভয়ঙ্কর গরমের সময় বৈশাখ অর্থাৎ কালবৈশাখীর মরশুম, গভীর করে পুকুর কাটলে কালবৈশাখীর বৃষ্টির জল সেখানে ধরে রাখা যাবে। সেই জল সময় অসময় ব্যবহার করলে চাষের কাজে সমস্যাও হবে না। তা বাকি ভাইয়েরা ছোট ভাইয়ের বুদ্ধি মেনে প্রায় 30 ফুট গভীর একটা পুকুর কাটল, মোটামুটি 2 সপ্তাহ হাড় ভাঙা পরিশ্রম করে। তাদের সেই কষ্টের ফলও পেল তারা। শীঘ্রই কালবৈশাখীর প্রবল ঝঞ্ঝায় একদিকে যেমন মাঠ ঘাট জলে টইটুম্বুর হয়ে উঠল, তেমনি গোসাইদের পুকুরও গেল জলে ভরে। এরপর বর্ষা থামলে গ্রামের নরেন পুরোহিতকে ডেকে সেই পুকুরের পুজো করালো তারা। এমনই এক পূর্ণিমার সন্ধ্যায় আকাশে রূপলি থালার মতো চাঁদ উঠেছিল। চাঁদের আলোয় পুকুরের জল একেবারে রূপোর মতো চকচক করছিল। সেই থেকে এই পুকুরের নাম হলো চন্দ্রডোবা। হাঁটতে হাঁটতে এক সময় চন্দ্রডোবার কাছে পৌঁছে গেলাম। গোসাইরা আজ আর নেই। আজ থেকে 15 বছর আগে এই চন্দ্রডোবার জলে তাদের মৃতদেহ আবিষ্কার করেছিল গ্রামবাসীরা। মৃত্যুর কারণ জানা যায়নি অবশ্য, তবে কেউ কেউ আত্মহত্যা বলে মনে করলেও সে তত্ত্ব ধোপে টেকেনি। অবস্থাপন্ন প্রায় জমিদার গোত্রের একটা পরিবারের সবাই হঠাৎ করে একসঙ্গে আত্মহত্যা করার প্রয়োজন বোধ করলো কেন, সে জবাব কারোর কাছে ছিল না। আজ এত বছর পরে সেই চন্দ্রডোবার কাছে আসতে আপনা থেকেই গায়ের মধ্যে কেমন একটা শিরশিরানি খেলে গেল। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল সকালের সেই পাগল লোকটার কথা। অমনি আকাশের দিকে তাকালাম, দেখলাম পাগলটার কথা অক্ষরে অক্ষরে মিলে গেছে। আজ পূর্ণিমা, আকাশে চাঁদ আছে, যেমনটা প্রতি পূর্ণিমাতেই থাকে আর কি। কিন্তু তার রং অমন রক্তের মতো লাল হয়ে উঠেছে কেন? লাল চাঁদের আলোয় চন্দ্রডোবার জল রক্তবর্ণ ধারণ করেছে। দেখলে মনে হবে সেখানে জল নয়, আছে টাটকা তাজা রক্ত। মনের মধ্যে হঠাৎ কেমন কু ডেকে উঠল। আমি ওখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে দৌড়তে দৌড়তে বাড়ি পৌঁছলাম। সন্ধ্যার দিকে মা তুলসী তলায় প্রদীপ দেখাচ্ছিল। আমাকে হাঁপাতে হাঁপাতে আসতে দেখে বলল, কি রে খোকা, এমন করে দৌড়চ্ছিস কেন? কুকুরে তাড়া করলো নাকি? মাকে অত কিছু খুলে বলার প্রয়োজন ছিল না। তার কথায় সামনে পেছনে মাথা নাড়িয়ে আজকে সব কথা খুলে বললাম, কেবল ওই পাগলা লোকটার কথা বাদ দিয়ে। মা আমার চাকরির খবরটা শুনে তো খুব খুশি। বলল, দেখলি, বলল তো, আমি বলেছিলাম ওলাই চণ্ডীর থানে শুদ্ধ মনে কিছু চাইলে ঠিক পূরণ হয়। আমি তোর জন্মদিনে মায়ের কাছে পুজো দিয়ে এসেছিলাম। যাক, ঠাকুর ঠাকুর করে সব মিটেছে যেখানে, কালকে আগে মাকে পুজো দিয়ে আসবি কেমন? পরের দিন যেহেতু কাক ভোরে বেরোতে হবে, তাই আর বেশি দেরি করলাম না। সন্ধে রাতের মধ্যে খাওয়া দাওয়ার পালা চুকিয়ে শয্যা নিলাম। গ্রামের দিকে রাত 8টা মানে অনেক রাত। এর মধ্যেই গোটা গ্রাম প্রায় নিঃশব্দ, নিঝুম হয়ে যায়। প্রাণের স্পন্দন পাওয়া যায় না এতটুকু। তাই স্বাভাবিকভাবেই পরিবেশও থাকে শান্ত, এবং পরিবেশ শান্ত থাকে বলেই খুব সূক্ষ্ম শব্দ অনায়াসেই কানে আসে। তাই রেশ ঘুমের মধ্যেও জেগে থাকে। আমার যেমন ঘুম চট করে চলে আসে, তেমন ভেঙেও যায় হালকা শব্দে। মাঝরাতে খুটখাটকি একটা আওয়াজে তেমনই ঘুমটা ভেঙে গেল। খুব ধীর কিন্তু এক টানা একটা শব্দ। চোখ কচলে ভালোভাবে শব্দটা শোনার চেষ্টা করলাম।
যতদূর মনে হলো কেউ যেন কাঠ কাটছে। শব্দটা আসছিল রান্নাঘরের দিক থেকে। দেওয়ালে ঘড়ি টাঙানো ছিল। সেদিকে চেয়ে দেখলাম রাত তখন 1টা। একটু কৌতূহলী হলো, এই রাত দুপুরে হঠাৎ রান্নাঘরে কাঠ কে কাটছে? মা? বাবা হবে না জানি, কারণ সে এক ঘুমে সকাল করে। মনে হলো একবার উঠে গিয়ে দেখি। সেই মতো দরজার আগল নামিয়ে ঘরের মধ্যে থাকা হ্যারিকেনটা নিয়ে বাইরে বেরিয়ে রান্নাঘরের সামনে গেলাম। ভেতরে উঁকি দিয়ে দেখি মাই বটে, সামনে লম্ফ জ্বালিয়ে এক মনে কাঠ কাটছে। আমার ভারী অদ্ভুত লাগলো। আর যাই হোক, মা তো রাতের এই সময় কাঠ কাটতে বসে না। উনুনের জ্বালানি শেষ হয়ে গেলে হয় আমাকে নয় বাবাকে বলে। হাতের ব্যথার জন্য নিজে পারে না, আজ প্রায় 2 বছর হলো। তাহলে আজ হঠাৎ কি একটা ভেবে পেছন থেকে ডাকলাম, ও মা, এত রাত বিরেতে কি করছো? ওদিক থেকে কোনো সারা শব্দ এলো না। আমি আবার ডাকলাম, কি মুশকিল, শুনতে পাচ্ছ না ও মা? এবারেও আমার কথাটাই রান্নাঘরের এধারে ওধারে প্রতিধ্বনিত হয়ে আবার আমার কাছেই ফিরে এলো। একটু বিরক্ত হলাম। রান্নাঘরের মধ্যে শটান ঢুকে পড়ে মায়ের কাঁধে হাত রেখে আবার ডাকছি, আরে কি হলো, তুমি কি? আমার কথা শেষ হওয়ার আগেই মা এক ঝটকায় পিছন ফিরে তাকালো, বা বলা ভালো তার ঘাটটা 180 ডিগ্রি সম্পূর্ণ ঘুরে গেল। আমি ছিটকে দুপা পিছিয়ে এলাম। বুকের ভেতরে কেউ যেন ক্রমাগত হাতুড়ি পিটছে বলে মনে হলো। শরীরের সব শক্তি উবে গেল নিমেষের মধ্যে অমন হাড় কাঁপানো দৃশ্য দেখে। পেছন থেকে যাকে দেখে আমার মা বলে ভুল করেছিলাম, সে আসলে মা ছিল না। দেখলে মনে হবে আমার মায়ের শরীরে মুখের জায়গায় কেউ যেন জাদু বলে একটা শুকনো বাসি মরার মুখ কেটে প্লাস্টিক সার্জারি করে দিয়েছে। তার কান চেরা কালো ঠোঁট, চোখের জায়গায় বড় দুটো গর্ত, কপালে একটা লাল চোখ মিটমিট করছে, গাল যেন বহুদিনের অনাহারে ভেতর দিকে ঢুকে গেছে, আর সিঁথিতে চওড়া সিঁদুর। ও না, সিঁদুর না। সিঁদুর কি কখনো গড়িয়ে কপাল বেয়ে নিচের দিকে নামতে পারে নাকি? তাছাড়া অমন উজ্জ্বল, অমন তরলের মতো তো একটাই জিনিস হতে পারে, যেটা দেখতে অনেকটা তেল গোলা সিঁদুরের মতো, টাটকা রক্ত। ঠোঁটের কোণে একটা কান এঁটো করা হাসি নিয়ে সেই অশুভ মূর্তি মৃতের দৃষ্টি নিয়ে আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ধীরে ধীরে তার সম্পূর্ণ শরীরটা নিয়ে আমার দিকে ঘুরে তাকালো। আমি দেখলাম তার হাতে ধরা একটা চকচকে ধারালো দা, আর সেই দা দিয়ে নিজের পায়ে এতক্ষণ ধরে সে কোপ বসাচ্ছিল। তার ডান পায়ের হাঁটুর কাছটা রক্তে ভেসে যাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে পায়ের রক্ত হাড়কে দুভাগ করার জন্য অপটু হাতে বারবার একই জায়গায় আঘাত করতে করতে ছাল মাংস সব তুলে ফেলেছে অবয়বটা। আমার কি জানি কি হলো, মাথার ভেতরটা কেমন যেন ঝনঝন করে উঠল। আমার আশেপাশে যা কিছু দৃশ্যমান সেই সব কিছু যেন নিমেষের মধ্যে আবছা হয়ে গেল। আমার বুঝতে বাকি রইল না আমি এক ডাইনির খপ্পরে পড়েছি। ওই প্রেত মূর্তির আহ্বানে মিশেছিল সম্মোহনের সুর। তার সম্মোহনী ডাক আমাকে ওর দিকে টানছিল ক্রমাগত। আমার চোখ দুটো বারবার লেগে আসতে চাইল যেন। একসময় অনুভব করলাম আমার হাতে ধরা হ্যারিকেনটা আমারই পায়ের ওপর পড়ে শব্দ করে ভেঙে গেল। চারপাশে কাঁচের টুকরো ছড়িয়েছিল, কিন্তু সেদিকে আমার হুঁশ নেই। আমি সেই ভাঙা কাঁচের টুকরোর ওপর দিয়ে হাঁটতে যেতেই হঠাৎ একটা প্রচন্ড যন্ত্রণায় আমার আচ্ছন্ন ভাবটা মুহূর্তের মধ্যে কেটে গেল। আমি মৃদু আর্তনাদ করে রান্নাঘরের বাইরে গিয়ে পড়লাম। সঙ্গে সঙ্গে পায়ের তলায় আবার কি যেন একটা ফুটে গেল। এবারের আর্তনাদটা যথেষ্ট জোরেই হলো। সেই শব্দ শুনে সম্ভবত বাবা মায়ের ঘুম ভেঙে গিয়েছিল, কারণ তাদের ঘরের দরজা খোলার আওয়াজ পেলাম তারপরেই। কিন্তু আমার দৃষ্টি তখন আটকে আছে রান্নাঘরের মধ্যে। ওই ডাইনিটা, যে কিনা এতক্ষণ ধরে একটা চোরা হাসি হাসছিল, সম্ভবত আমাকে নিজের শিকার বানাবে বলে তার মুখের সেই হাসিটা তখন আর নেই। তখন তার জায়গায় বাসা বেঁধেছে এক রাশ কুটিলতা, সাথে বন্য সাপদের হিংস্র অভিসন্ধি।
নিজের কুস্বার্থ চরিতার্থের পথে একটা হ্যারিকেনের ভাঙা কাঁচের টুকরো যে এইভাবে ব্যাগড়া দিয়ে দেবে সেটা হয়তো সে ভাবতে পারেনি। রাগে তখন সে তার দাঁড় হাতলটা ধরে বারবার পাকাতে লাগলো। আমার তার মতিগতি ঠিক সুবিধের মনে হলো না। আমি কোনো রকমে মেঝেতে ঘষতে ঘষতে রান্নাঘরের সামনে থেকে একপাশে যেই না সরে গেছি, অমনি সেই ধারালো দাখানা সাঁই করে উড়ে এসে গেঁথে গেল দালানের পাশের খুঁটিতে, এবং ভেতর থেকে একটা ভয়ঙ্কর পাশবিক গর্জন ছেড়ে সে এক ছুটে দৌড়ে পালালো খিড়কির পথ ধরে। এদিকে বাবা মা তখন সেই ভয়ঙ্কর গর্জন শুনে তাড়াতাড়ি দৌড়ে এসে আমাকে রান্নাঘরের সামনে পড়ে থাকতে দেখে ধরাধরি করে তুলে দাঁড় করালো। মা নিচু হয়ে পায়ের তলা থেকে গেঁথে থাকা কাঁচের টুকরোটা বের করে নিয়ে বেশ ভয়ার্ত স্বরে বলল, হ্যাঁ রে খোকা, ও কিসের শব্দ শুনলাম? অমন অমন ভয় ধরানো জন্তুর মতো। মায়ের কাছে লুকোনোর আর কোনো মানে হয় না। সেও শুনেছে, বাবাও শুনেছে ওই ডাইনির আক্রোশ ধ্বনি। আমি তাই এতক্ষণ ধরে যা যা দেখেছি এবং অভিজ্ঞতা লাভ করেছি সেই সমস্তটা মাকে খুলে বললাম। সাথে সকালের সেই পাগলাটে লোকটার কথাও বললাম, যে আমায় চন্দ্রডোবার ব্যাপারে বলেছিল। সবটা শুনে বাবা দেখলাম রীতিমতো স্তম্ভিত হয়ে উঠেছে, আর মা বারবার শিউরে শিউরে উঠছে। তার চোখে তখন প্রচণ্ড ভয় জমা হয়েছে। সে আতঙ্কের চোটে বারবার আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে উলাইচণ্ডীর নাম বিড়বিড় করে চলেছে। ঠিক এর পর মুহূর্তেই আমাদের বাড়ির পাশের বাড়ি থেকে একটা কান ফাটানো মরণার্তনাদ শুনে বুকের মধ্যে যেটুকু সাহস অবশিষ্ট ছিল সেটুকুও মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে গেল। চিৎকারটা ছিল রাঙা কাকিমার, কিন্তু হঠাৎ করে তিনি চিৎকার কেন করে উঠলেন সেই কারণ জানার বিন্দুমাত্র ইচ্ছে তখন আমার বা আমার বাবা মায়ের কারোরই ছিল না। আমরা সকলে মিলে সেই সময় একে অপরের আশ্রয় হয়ে ঘরে ঢুকে ভেতর থেকে খিল দিয়ে সারাটা রাত জেগেই কাটিয়ে দিলাম আতঙ্কে কাঁপতে কাঁপতে। পরের দিনের ভোরটা আর 5টা দিনের মতো সুখকর হলো না। রাঙা কাকিমার বাড়িতে মরা কান্নার রোল উঠল। তার ছেলে বৌমা সকলে মিলে মা মা করে বুক চাপড়াচ্ছে তুলসী তলায় বসে। সকালে আর কোনো বিপদ আপদ আসবে না এই ভেবে মনে কিছুটা সাহস সঞ্চয় করে আমিই গেছিলাম সেখানে। গিয়ে দেখলাম গত রাতে এক মারাত্মক রক্তারক্তি কাণ্ড ঘটে গেছে। রাঙা কাকিমার বাড়ির মধ্যে একটা বিরাট অশ্বত্থ গাছ আছে। সেই গাছের ডালে রাজ্যের কাক শকুন এসে ভিড় করেছে। তাদের কর্কশ ডাক আর বাড়ির লোকের বিলাপ ধ্বনি মিলেমিশে বিশ্রী একটা অবস্থার জন্ম দিয়েছে। আরও কয়েক ঘর গ্রামবাসীরা আমার মতোই সেখানে এসেছিল তাদের কৌতূহল নিবারণ করতে। অশ্বত্থ গাছের গুড়িতে চাপ চাপ রক্ত লেগে খানিকটা মাংসও ছড়িয়ে ছিটিয়ে ছিল আশেপাশে। গাছের সামনে সাদা চাদরে রাঙা কাকিমার রক্ত ভেজা দেহটা শোয়ানো। সাদা চাদরের একটা অংশ ভিজে লাল বর্ণ ধারণ করেছে। রাঙা কাকিমার ছেলে দশানন পাথরের মূর্তির মতো মায়ের মৃতদেহের সামনে বসে আছে এবং তার পাশে কপাল চাপড়ে চাপড়ে কাঁদছে দশাননের স্ত্রী মন্দোদরী। কি হয়ে গেল আমাদের সাথে? কি হয়ে গেল? মা, ও মা, আপনি কোথায় চলে গেলেন? আমাদের অনাথ করে কোথায় চলে গেলেন? আপনার তো এত তাড়াতাড়ি চলে যাওয়ার কথা ছিল না। মরা বাড়িতে বেশিক্ষণ থাকতে পারি না আমি কোনো কালে। কেন জানি না মনে হয় সেখানে থাকলে রাজ্যের বাজে চিন্তাভাবনা মাথায় এসে ভিড় করে। তাই তখনের মতো বাড়ি ফিরে আসতে যাব এমন সময় পেছন থেকে জামায় একটা টান অনুভব করলাম। যাচ্ছ কোথায় বাবদর? দাঁড়াও দাঁড়াও, তোমার এখানে কাজ আছে। হ্যাঁ, এ গলার স্বর আমার চেনা। চকিতে পিছন ফিরে দেখি সেই পাগলাটে লোকটা
যাকে আমি কুসুমবনির জঙ্গলে দেখেছিলাম এক চক্রনাথের উদ্দেশ্যে দেওয়া ফল মিষ্টি গোগ্রাসে গিলতে, নিমেষের মধ্যে গতকাল সকালে তার সাথে দেখা হওয়ার সব অদ্ভুত স্মৃতি মনে পড়ে গেল। লোকটা বলেছিল সে 3 দিন ধরে 3টে মরা খাবে, তারপর নাকি ঘুম দেবে আবার 1 যুগের। অনুভব করলাম গলাটা কেমন যেন শুকিয়ে আসছে, খুব তেষ্টা পাচ্ছে। পাগল লোকটা আমার মুখের দিকে রহস্যময় দৃষ্টিতে এক ঠায় যতক্ষণ তাকিয়েছিল, ততক্ষণ আমি আমার নিজের ওপর থেকে যাবতীয় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। তারপর যখন সে একটা মৃদু হাসি দিয়ে কথা বলতে শুরু করলো, তখন অবস্থাটা কিছুটা স্বাভাবিক হলো। তুমি মরার মুখে জল না দিলে যে ও মরা এখান থেকে কোথাও সরবে না। তুমি আসবে বলেই তো আমার অনুচর এতক্ষণ অবধি ওই যে দেখো, হ্যাঁ, অশ্বত্থ গাছের বক ডালে বসে চুপচাপ অপেক্ষা করছে। এখন তুমি যদি তোমার কাজ না সেরেই চলে যাও, তাহলে যে তারা আর আমার কথা শুনবে না, একসাথে হামলে পড়বে ডাইনির উপর। হ্যাঁ, লোকটা অশ্বত্থ গাছের সবচেয়ে উঁচু ডালটার দিকে আঙুল দেখালো। আমিও সেদিকে মাথা ঘোরালাম। দেখলাম সেখানে অত্যন্ত সতর্ক অথচ ধূর্ত দৃষ্টিতে বসে আছে সব কটা পাখি। তাদের দৃষ্টি রাঙা কাকিমার মৃতদেহের ওপর নিবদ্ধ। এই দৃশ্য দেখে মনের ভেতরটা কেমন যেন দুরু দুরু করে উঠল। বুঝতে পারছিলাম লোকটার কথাগুলো আমার মনের ওপর গভীর প্রভাব বিস্তার করেছে। সে আমাকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করছে, যে নিয়ন্ত্রণ উপেক্ষা করার সাধ্যি আমার নেই। তাই আমি আবার পাগলটার দিকে তাকিয়ে বললাম, বলো বলো, ঝটপট বলো, আমাকে কি করতে হবে? আমার এখানে থাকতে ভালো লাগছে না। শোনো, তোমায় বেশি কিছু করতে হবে না। ওই যে দেখছো বাড়ির দাওয়ার মাটির কলসি করে জল ভরা আছে, হ্যাঁ, ওখান থেকে একটু জল হাতে নিয়ে মৃতদেহের মুখে 2-4টে ফোঁটা দিয়ে দাও, ব্যাস। তারপর সোজা বাড়ি চলে যাও এবং ভুল করেও পিছনে ফিরে তাকাবে না। কি মনে থাকবে তো? আর যদি কেউ জিজ্ঞেস করে জল দিচ্ছি কেন, তখন পিছন দিকে না তাকিয়েই বলবে, শুকনো মুখে মৃতদেহ ভিটে ছাড়া করলে তার আত্মা শান্তি পায় না। তারপর যে যা প্রশ্ন করছে করুক না কেন, কোনো জবাব দেবে না। দিলে কিন্তু বিপদ তোমার। আমি বাবু চাই না আমার খাওয়া শেষ মরাটা তুমি হও। পাগলটার শেষের কথাটা ছিল শীতল সাবধান বাণী। তখন বুঝতে পারিনি, তবে সতর্কভাবে তার নির্দেশ পালন করেছিলাম মাত্র। কৌতূহলীদের ভিড় ঠেলে নীরবে পৌঁছে গেলাম দাওয়ায় রাখা মাটির কলসির কাছে। তারপর তা থেকে একটুখানি জল ডান হাতের আঁজলায় ভরে রাঙা কাকিমার মৃতদেহের সামনে গিয়ে দূর থেকেই তার মুখের ওপর দিয়ে দিলাম। মন্দোদরী দেবী আমাকে এমন করতে দেখে কিছুক্ষণ কান্না থামিয়ে হতভম্বের মতো আমার মুখের দিকে তাকিয়ে রইল। দশাননের মধ্যে কোনো রকম ভাব পরিবর্তন চোখে পড়ল না। এরপর আমি ফিরে আসছি, তখন পেছন থেকে শুনতে পেলাম পাগল লোকটার বলে দেওয়া সেই একই কথাগুলো। মরার মুখে জল দিলে যে? লোকটা আমায় সাবধান করেছিল পিছন ফিরে না চাইতে, তাই বুঝতে পারলাম না প্রশ্নটা করল কে। তবে যেই করুক না কেন, তার বলার মধ্যে একটা চাপা আক্রোশ ছিল। তাছাড়া আরেকটা বিষয় খেয়াল করলাম মুহূর্তের ভগ্নাংশে, সেটা হলো উপস্থিত জনতার মধ্যে সকলকেই আমি চিনি, এদের সাথেই আমার রোজকার ওঠা বসা। কিন্তু যে বক্তা আমাকে মরার মুখে জল দিলে যে বলে এক প্রকার বিরক্তির উদ্গীরণ ঘটালো, তার কণ্ঠস্বর কিন্তু উপস্থিত পাড়া প্রতিবেশীদের মধ্যে কারোর সাথেই মেলে না। তবে বেশি ভাবার সময় বা মানসিক অবস্থা কোনোটাই আমার না থাকায় ঝটপট বললাম, শুকনো মুখে মৃতদেহ ভিটে চারা করলে তার আত্মা শান্তি পায় না। তারপর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি। বললে বিশ্বাস করবে না, আমার ওই কথাটা বলার সঙ্গে সঙ্গে একটা অমানুষিক গর্জন আমাকে তাড়া করে এলো। নারী পুরুষ মিশ্রিত চিৎকার। চিৎকারের ধরন অনেকটা এমন, কেউ তার অভীষ্ট কোনো লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়ে অন্তিম মুহূর্তে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। আর শুধু চিৎকার বলছি কেন, তার সাথে দাঁতে দাঁত চেপে উচ্চারণ করা কয়েকটা কথাও ছিল। এইবারও তারকনাথ তুই জিতে গেলি।
কিন্তু এভাবে কতদিন? মনে রাখিস, এটা কলিকাল। তোর শক্তি আর শয়তানি বুদ্ধির জোরে সবসময় তুই এদের বাঁচাতে পারবি না। আমি ফিরে আসছিলাম ধীরে ধীরে, কিন্তু ওই পৈশাচিক তর্জন গর্জন শুনে আমি রীতিমতো প্রাণ হাতে করে দৌড়ানোর মতো করে বাড়ির ভেতর ঢুকে দরজার আগল তুলে দিলাম। বুকের ভেতরটা ধরাস ধরাস করছিল, মনে হচ্ছিল এই বুঝি হৃৎপিণ্ডটা বিকল হয়ে যাবে। বাপরে বাপ, 20 বছরের জীবনে এমন ভয়াবহতার সম্মুখীন আগে কোনোদিনও হয়নি। যাই হোক, এরপর প্রায় 1 সপ্তাহ নিরুপদ্রবেই কেটে গেল। অপঘাতে মৃত্যু যেহেতু, তাই রাঙা কাকিমার অন্ত্যেষ্টিক্রিয়াদি মিটল মৃত্যুর 3 দিনের মধ্যে। এই 3 দিনে আমার সাথে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি ঠিকই, কিন্তু রাঙা কাকিমার বাড়িতে যা সব হচ্ছিল তার ব্যাখ্যা স্বাভাবিক যুক্তিবুদ্ধিতে মেলেনি। সেগুলোই এবার বলি, শোনো। মৃত্যুর পরের দিন সন্ধেবেলা রাঙা কাকিমার মৃতদেহ শ্মশানে পুড়িয়ে আসার পর শ্মশান যাত্রীরা প্রথমে এলো মরাবাড়িতে মুখে নিম পাতা আর বাতাসা ছোঁয়ানোর জন্য। নারকেল পাতা বা পাটকাঠির তাপ নেওয়া, এই সমস্ত রীতি শ্মশান বন্ধুদের পালন করতে হয়। দাহকার্যের পর থান কাপড় পরে আর সকলের সাথেই বাড়ি ফিরেছে রাঙা কাকিমার ছেলে দশানন। বেআইয়ের মৃত্যুর খবর পেয়ে দশাননের শ্বশুর শাশুড়িও বিকেল বিকেল এসেছিলেন মেয়েকে সাহায্য করতে। দশানন দেখল শ্মশান বন্ধুদের হাতে হাতে নিম পাতা আর বাতাসা দিচ্ছেন তার শ্বশুর শাশুড়ি, কিন্তু সে তার স্ত্রীর খোঁজ পেল না। শাশুড়িমার কাছে বউয়ের খোঁজ করায় তিনি বললেন, দেখো, হয়তো ভেতরে কাজ করছে। সেই শুনে দশানন বাড়ির ভেতরে গেল এবং তার যাওয়ার মিনিট 2 মধ্যেই ভেতর থেকে তার গগন বিদারী আর্তনাদ ভেসে আসতেই সকলে ঘাবড়ে গিয়ে রীতিমতো পড়ি মরি করে দশাসনের শোবার ঘরের দিকে ছুটে গেল। গিয়ে তারা যেটা দেখল সেটা এক প্রকার অসম্ভব বললেই ভালো হয়। দশাননের বউ ঘরের চাল থেকে উল্টো হয়ে ঝুলছে, তার সারা মুখে অজস্র আঁচড়ের কাটাকুটি দাগ, কোমর ছাপানো চুলের সমস্তটা মেঝের ওপর লুটিয়ে পড়েছে। শরীর হয়ে উঠেছে অস্বাভাবিক রকম, চোখের জায়গায় চোখ নেই, চামড়া মিশে সমান হয়ে গেছে। দেখলে মনে হবে যেন সেখানে আদতে কোনো চোখ ছিলই না। ফাঁকার মধ্যে শুধু নাক আর একজোড়া ফ্যাকাশে ঠোঁট রয়েছে। ঘরটায় বাঁশের কাঠামো করে, তার উপর টালির চাল। বাঁশের কাঠামোয় শক্ত করে পা জড়িয়ে রেখে সে বাদুরের মতো মাটির দিকে মাথা করে ঝুলছে। তার সাথে ক্রমাগতই আউড়ে চলেছে কতগুলো কথা। কাল কপালি পোড়ামুখী, আসছে খেতে রক্ত তার, পালিয়ে বাঁচার রাস্তা বন্ধ, পথ আছে খোলা শুধুই মরার। আমায় যারা জাগিয়েছে দেয়নি তখন রক্তভোগ, তাই আজ আমার মিটবে খিদে, তাদের রক্তই পানীয় হোক। বলতে বলতে মন্দোদরী নিজের হাত দিয়ে নিজের শরীরে একের পর এক ক্ষত সৃষ্টি করছিল এবং সেখান থেকে বেরিয়ে আসা রক্ত চেটে চেটে খাচ্ছিল। তাকে যে কেউ বাধা দেবে বা নিদেন পক্ষে দশানন ঘরে ঢুকে বউকে সামলাবে সেই সুযোগও ছিল না, কারণ দরজার সামনে ফনা উঁচু করে চাপা গর্জন করছিল একজোড়া কেউটে সাপ। এমনভাবে পথ আগলে দাঁড়িয়েছিল যে কারোর সাধ্য ছিল না তাদের অতিক্রম করে ঘরের ভেতর প্রবেশ করে। কয়েকজন নাকি লাঠি সোঁটা নিয়ে চেষ্টা করেছিল তাদের মেরে ঘরে ঢোকার। সে চেষ্টা তো তাদের বিফলে গেলই, উল্টে সাপ দুখানা রাগের চোটে এমনভাবে তাদের তাড়া করে গিয়েছিল যে আরেকটু হলেই তাদের পঞ্চত্ব প্রাপ্তি নিশ্চিত হতো। তাই বাইরে সকলের অসহায়ের মতো দাঁড়িয়ে থেকে মন্দোদরীর আত্মহননের দৃশ্য প্রত্যক্ষ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। লোকমুখে পুরোটাই শোনা, যদিও ঘটনার সত্যতা যাচাই করতে পরের দিন সকালে একবার পাশের বাড়িতে উঁকি ঝুঁকি দিয়েছিলাম। আগের দিন যেখানে রাঙা কাকিমার মৃতদেহটা শোয়ানো ছিল, আজ ঠিক সেই জায়গাতেই শোয়ানো হয়েছে মন্দোদরীকে। আমি দূর থেকে এক ঝলকের জন্য তার মুখটা দেখেই সরে এসেছিলাম। ওহ, কি বিভৎস, কি নারকীয় দশা হয়েছে মন্দোদরীর। ভাবতেই পারছিলাম না যে কেউ কিভাবে নিজেকে এমন ভয়াবহ মৃত্যু দিতে পারে। দশানন গত রাতে স্ত্রীকে পুড়িয়ে আসার পর থেকে সেই যে ঘরের ভেতর ঢুকেছে, ওই শেষ।
তারপর টানা 3 দিন তার আর কোনো খোঁজ নেই। এদিকে পাড়া প্রতিবেশীদের ওষ্ঠাগত হওয়ার জোগাড়। দশাননের অন্তর্হিত হওয়ার 2 দিনের মাথায় তার বাড়ি থেকে একটা বিশ্রী মাংস পচা গন্ধ বেরিয়ে সারা পাড়ার লোকের জীবন একেবারে জেরবার করে তোলে। ভাবতে পারছো কি সাংঘাতিক গন্ধ ছিল, যার তীব্রতায় 10 ঘর দূরের লোকজনও বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিল, এবং অনিচ্ছা সত্ত্বেও নাকে মুখে কাপড় বেঁধে দশাননের ঘরে ঢুকেছিল। এমন বিশ্রী কটু গন্ধের উৎস অনুসন্ধান, গন্ধটা যে সেখান থেকেই আসছে তাতে কোনো সন্দেহ ছিল না। যে ঘর থেকে 3 দিন আগে মন্দোদরীর মৃতদেহ বের করা হয়েছিল, সেখান থেকেই এবার আবিষ্কৃত হলো দশাননের মৃতদেহ। তুলনামূলকভাবে আগের 2টো মৃতদেহের চাইতেও ভয়ঙ্কর অবস্থায়। পাড়ার ডাকাবুকো গোছের একমাত্র ব্যক্তি রামচরণ পালোয়ান একা হাতে পাঁজাকোলা করে দশাননের শরীরটা চটের বস্তায় ঢুকিয়ে ফেলে এসেছিল জঙ্গলে। তার কারণ কি জানো? কারণ দশাননের শরীরটা খাটিয়ায় তুলে শ্মশানে নিয়ে যাওয়ার মতো অবস্থাতেই ছিল না। 3 দিনের বাসি মরা, সাপে কাটায় মৃত্যু। অন্তত 1 ডজন সাপে ছোবল মেরেছিল। রামচরণ নিজে কাছ থেকে দশাননের রাত পচা শরীরে অতগুলো দাঁত ফোটানোর দাগ দেখেছিল। এমনকি বললে বিশ্বাস করবে না, রামচরণ যখন দশাননের মৃতদেহটা কিছু না বুঝে মাজাকোলা করে তুলতে যাচ্ছিল, তখন সে টের পায় যে দশাননের পিঠের দিকটায় একটা বড় গর্ত হয়ে আছে। তার শরীরটা তোলার সাথে সাথে মেঝের ওপরে একতাল রক্তমাংস পুঁজ খসে পড়ে। মুহূর্তের মধ্যে দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়। সে তো রামচরণ বলেই অবস্থাতে দশাননের শরীরটাকে পাকিয়ে বস্তায় পুড়ে জঙ্গলে ফেলে আসতে পেরেছিল। অন্য কেউ হলে হয়তো সঙ্গে সঙ্গে সেখান থেকে পালাতো, আর না জানি আরো কতদিন দশাননের শরীরটা ওইখানে পড়ে পড়ে পচত। আদিদা থামতেই আমি আমার হাতে রেডিয়াম ডায়ালের ঘড়ির দিকে চোখ ফেললাম। উৎকৃষ্ট কথক টানা 50 মিনিট এক টানা বলে গেছেন। কথকের গুণাবলী তার বাচন ভঙ্গিমার মধ্যে প্রকাশ পেয়ে থাকে। আবারও একবার বলতেই হলো। আমরা সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আদি ব্রহ্ম ভৌমিকের গল্প শুনতে শুনতে তার গল্পের মায়ায় যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছিলাম, সেটা আর বলার বাকি থাকে না। আর আমাদের মধ্যে সবচেয়ে বেশি যে কাহিনী উপভোগ করছিল সে হলো মুকুল। শুনছিল তো না, যেন মনে হয় হা করে আদিদার কথাগুলো গিয়েই ছিল। কিন্তু ওই যে কথায় আছে, শ্রোতার গল্প পিপাসু কান যে কোনো শিক্ষার্থীর জ্ঞান পিপাসার চাইতে কোনো অংশে কম কিছু নয়। একনিষ্ঠ শ্রোতারা মন দিয়ে গল্পের প্রত্যেকটা উত্থান পতনকে লক্ষ্য করে, এবং গল্প নিয়ে যদি তাদের কোনো অংশে কোনো খুঁত লাগে তাহলে তারা সঙ্গে সঙ্গে সেই নিয়ে প্রশ্ন করে। এই যেমন মুকুল এইমাত্র করবে। কিন্তু আদিদা, কয়েকটা প্রশ্ন যে রয়ে গেল। এই যেমন ধরুন, আপনার ওপর যে ডাইনি বা পিশাচিনি যাই হোক না কেন, সে যে আক্রমণ করেছিল কিন্তু ব্যর্থ হলো, তারপর সে আর কাউকে না পেয়ে আপনার প্রতিবেশীর ওপরেই চড়াও হলো কেন? তাছাড়া রাঙা কাকিমার ছেলে ও ছেলের বউয়ের অমন অস্বাভাবিক মৃত্যুর কারণই বা কি? আর সবশেষে ওই পাগল লোকটা, ওনারই বা পরিচয় কি ছিল? আদিদার যে কুলকের নেশা, তাকে এখানে আসা অবধি আমরা লক্ষ্য করেছি। প্রতিবারই যে কোনো গল্পের অনেকটা অংশ বলার পর একটুখানি বিশ্রাম নিতে তিনি থামেন। তখন তাকে দেখলে মনে হয় যেন তার বলার মতন আর কিচ্ছু নেই। আর সেই মুহূর্তে তার চিরাচরিত চীনমাটির কুলকেটা আমাদের ভাবনায় একেবারে জল ঢেলে দিয়ে তার মালিকের হাতে উঠে আসে, মালিকের মস্তিষ্ককে সতেজ করে তুলতে। কুলকেতে 2-1টা টান দিতেই আদিদা আবার সেই গল্পবাজ মানুষটাই পরিণত হয়। এইবারও তার ব্যতিক্রম হলো না। মুকুলের সব কটা প্রশ্ন চোখ বন্ধ করে শোনার পর তিনি বললেন, এই কটাই তো? আগে হ্যাঁ। তারপর বাকিদের উদ্দেশ্য করে বললেন, তোমাদের মনেও নিশ্চয়ই এসব প্রশ্নই উকি দিয়েছে। এর বাইরেও যদি কিছু থেকে থাকে তো বলে দাও, একসাথে জবাব দিতে বসবো। তবে এর মাঝে আর কোনো প্রশ্ন থাকলে কিন্তু বেকার হয়ে যাবে, আমি সেগুলোকে বাদের খাতায় ফেলে দেব। তাই তোমরা পারলে একটু মাথা ঠান্ডা করে ভেবে নাও, আমি ততক্ষণ কলকেতে একটু টান দিয়ে নি। আদিদা বললেন ঠিকই, তবে এর বাইরে আর কোনো গল্প সংক্রান্ত প্রশ্ন আমাদের কারোর মাথাতেই এলো না।
পর্যাপ্ত সময় দেওয়ার পর এবং কলকাতায় টান দেওয়া শেষ হলে আদিদা বললেন, বেশ, তাহলে এবার তোমাদের কৌতূহল নিবারণ করতে বসি। এই বলে আদিদা আজকের গল্পের অন্তিম পর্ব বিশ্লেষণ করতে শুরু করলেন। গল্পের প্রথম অংশটা শুনে তোমাদের মনের মধ্যে উঁকি দেওয়া প্রশ্নগুলো একইভাবে সেই সময় আমার মনেও এসেছিল, কিন্তু তখনই উত্তর পাইনি। আজ যেমন সঙ্গে সঙ্গে তোমাদের জিজ্ঞাসা মেটাতে পারছি, সে সময় আমার জিজ্ঞাসা মিটতে সময় লেগেছিল প্রায় 1 যুগ, অর্থাৎ 12 বছর। ততদিনে রংপুরের কারখানায় আমার পাকাপাকিভাবে পোস্টিং হয়ে গেছে। কারখানার মালিক ছিলেন আমার মতো বড় জাতীয়তাবাদী, তার পাশাপাশি মাস্টারদার চরম ভক্ত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমারও ওঠা বসা শুরু হয়েছিল দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী একাধিক গোষ্ঠীর সঙ্গে। এই দিক থেকে মালিকের সাথে আমার বেশ মিলত, সেই জন্য স্বাধীনতা বিষয়ে আমাদের মধ্যে ঘন্টার পর ঘন্টা আলোচনা চলত। মালিক ছিলেন বিপত্নিক, সন্তানাদিও ছিল না, ফলত এত বড় কারখানা ও যাবতীয় সম্পত্তির নির্দিষ্ট কোনো উত্তরাধিকারী পাচ্ছিলেন না। আমায় পেয়ে তার সেই আশা যেন পূর্ণ হলো। পোস্টিং হওয়ার বছর 5 মধ্যে আমাকে আমার 26 বছরের জন্মদিনের সবচেয়ে বড় উপহারটা দিলেন তিনি। আমি সেদিন আর 5টা সাধারণ দিনের মতোই কাজে গেছি। গিয়ে দেখি মালিক আমাকে আলাদাভাবে ডাকলেন। বেশ অবাক হলাম। মালিক নিজের অফিসে বসিয়ে কিছুক্ষণ এটা সেটা নিয়ে গাল ভরা হাসি নিয়ে অনেক কথা বললেন। তারপর অফিসের মধ্যে থাকা একমাত্র কাঠের দেরাজ খুলে একখানা দলিল বের করে আমার সামনে মেলে ধরলেন। আমি তখনও বুঝতে পারিনি কি চলছে। এরপর মালিক যা বললেন তা শুনে আমার এক মুহূর্তের জন্য তো বিশ্বাসই হচ্ছিল না। মালিক বললেন, আজ থেকে এই কারখানার মালিকানা তোমায় দিলাম আদিব্রহ্ম। আশা রাখি এই শিল্প প্রতিষ্ঠান তোমার সুদক্ষ হাতে পড়ে অনেক দূরে গিয়ে যাবে। এবার তুমি এটা জন্মদিনের উপহার হিসেবে ধরতে পারো বা তোমার সর্বোচ্চ পদোন্নতিও ধরতে পারো, সেটা তোমার ওপর। তবে আজ থেকে তুমি এখানকার মালিক। এখানে শুধু একটা সই করে দাও। তবে হ্যাঁ, বাইরে সব বলার কোনো দরকার নেই। ঘর শত্রু বিভীষণ চারদিকে ছড়িয়ে আছে। প্রথম দিকের কথাগুলো ভদ্রলোক যতটা আনন্দের সাথে বলছিলেন, শেষের কথাগুলোতে ততটাই মিশেছিল রহস্যের আভাস, এবং সব শেষে তিনি সেই রহস্যের বাতাবরণকে আরো খানিকটা গভীর করে তুলে বললেন, ধরো কোনো সময় যদি আমি জেলবন্দি হই বা দেশের স্বার্থে আমার প্রাণ যায়, তাহলে সেই দিনই তুমি আমার উকিলবাবুর সাথে যোগাযোগ করো। ওনার কাছে সব ব্যবস্থা করে দেওয়া আছে। এই যাবতীয় সম্পদ এবং প্রতিষ্ঠান আমার রক্ত জল করে তৈরি করা। আমি চাই না বিদেশিদের হাতে পড়ে এর গরিমা নষ্ট হোক। তার জন্য যা করার আমি করে গেছি। সময় এলে শুধু তুমি উকিলের সাথে কথা বলার কষ্টটুকু করো। এই দলিলের 1 কপি তোমার সাথে নিয়ে যাও আজ ফেরার পথে। এর মধ্যেই উকিলের যাবতীয় তথ্য দেওয়া আছে। সদা প্রাণোচ্ছল একটা মানুষ ছিলেন আমার কারখানার মালিক। তাকেই প্রথম এতটা গম্ভীর এবং সতর্ক হতে দেখলাম। খেয়াল হলো তার ঘর শত্রু বিভীষণমূলক মন্তব্যটা। ইদানিং লক্ষ্য করছিলাম কারখানার কয়েকজন সহকর্মচারীর হাবভাব কেমন যেন সন্দেহজনক ঠেকছিল। সব সময় তারা যেন কিছু একটা জানার চেষ্টা করছে এমন আচরণ। বার কয়েক তো হাতে নাতে ধরাও পড়েছিল। যখন আমি এবং কারখানার মালিক আলাদাভাবে দেশ নিয়ে আলোচনা করতাম, বোধ করি সেখান থেকেই মালিকের মনে সন্দেহ জন্মেছিল, যার কারণে ইশারায় তিনি আগত বিপদ সম্পর্কে আমাকে একটা আবছা আভাস দিয়েছিলেন। মাসখানেকের মধ্যেই তার সন্দেহ বাস্তবের রূপ নিল। শিলপাড়া অস্ত্রাগার লুণ্ঠনের সময় ব্রিটিশ পুলিশ বিপ্লবীদের ধাওয়া করে এলে মালিক তার নিজের বাড়িতে বিপ্লবীদের আশ্রয় দেন এবং পরে তারা যাতে নিরাপদে পালাতে পারে সেই ব্যবস্থাও করে দিয়েছিলেন, কিন্তু নিজে বাঁচতে পারলেন না। ব্রিটিশ রাজের বিরুদ্ধাচরণ করার অপরাধে তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো ব্রিটিশ নিয়ন্ত্রিত স্বদেশীদের দ্বারা। আমি ততদিনে যথেষ্ট বিপ্লবী মনোভাবাপন্ন হয়ে উঠেছিলাম। হয়তো গাদা বন্দুক হাতে ব্রিটিশ পুলিশের মুখোমুখি একাই দাঁড়িয়ে যেতাম মালিকের নৃশংস মৃত্যুর খবরটা পাওয়ার পর, যদি না মালিকের ঘনিষ্ঠ উকিল বন্ধু অনাদি মিত্তির আমাকে আটকাতেন। তিনি এই সময় আমাকে
বিশেষভাবে সাহায্য করেছিলেন ব্রিটিশদের রোষানল থেকে বাঁচতে। সেই সময়ের নামজাদা উকিল মহলে তিনিও স্থান আলো করে বসতেন। কিন্তু যতই হোক, বিপ্লবীর বন্ধু বা সঙ্গীদের ওপর সে সময় ফিরিঙ্গিদের অত্যন্ত সজাগ দৃষ্টি থাকত। সেজন্য অনাদিবাবুর হাজার চেষ্টা সত্ত্বেও বছর 5 বেশি আমি নিরাপদে থাকতে পারলাম না। শেষে একটা সময় এমন পরিস্থিতি এলো যখন আমাকে নিজের গ্রামে চোরের মতো গা ঢাকা দিয়ে থাকতে হয়েছিল। তো প্রায় 2 বছর এভাবে কাটিয়েছিলাম। কিন্তু ভাগ্যের পরিহাস এমনই যে ব্রিটিশ বাহিনীর শিকারী নজর আমাকে ঠিক খুঁজে বের করল। এক রাতে তারা আমার সারা বাড়িটা ঘিরে ফেলল। চোখের সামনে দেখতে পাচ্ছিলাম মৃত্যুকে একটু একটু করে আমার দিকে এগিয়ে আসতে। বাড়িতে সদ্য বিবাহিত স্ত্রী এবং বিধবা মা, তাদের একমাত্র আশ্রয় ছিলাম আমি। আমাকে হারিয়ে ফেলবে আর কিছুক্ষণ বাদেই এই ভয় তারা রীতিমতো আর্তনাদ করতে করতে ঠাকুর দেবতার নাম জপ করতে লাগলেন। বাইরে থেকে ভেসে আসা পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও গোছের হুঙ্কার আমার পরিবারের তো বটেই, এমনকি আমার সাহসকেও টলিয়ে দিয়েছিল। বুঝতে পারছিলাম দেওয়ালে পিঠ ঠেকে গেছে, বাঁচার আর কোনো উপায় নেই। এইসব ভাবতে ভাবতে নিজেকে ব্রিটিশ পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বাড়ির বাইরে চলে যেতে যাব, এমন সময় বাইরে থেকে ভেসে এলো অসংখ্য ব্রিটিশ পুলিশের সম্মিলিত মরণার্তনাদ। সকলের তারস্বরে চিৎকার মিলে মিশে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হলো। গোলাগুলির আওয়াজ পেলাম, তার মধ্যে 2-1টা গুলি আমাদের ঘরের দেওয়াল পর্যন্ত ফুটো করে দিয়েছিল। সম্মিলিত আর্তনাদের মধ্যে বিক্ষিপ্তভাবে কয়েকটা শব্দ শুনেছিলাম, যেমন এই রাত বিরাতে কাক শকুনের উৎপাত এই ধরনের। এভাবেই প্রায় আধ ঘন্টা মতো চলার পর যখন পরিবেশ শান্ত হলো, তখন মনে সাহস জুটিয়ে দরজা খুলে বাইরে একটু উঁকি ঝুঁকি মেরে দেখলাম না, জীবিত কেউ কোথাও ছিল না। যারা ছিল তারা লুটিয়ে পড়ে আছে মাটিতে। বাড়ির বাইরে সারা রাতের জন্য 2-3খানা মশাল জ্বালানো থাকতো। সেই আলোতেই দেখলাম আমি বাড়ির উঠোনে একখানা মস্ত বড় মৃতদেহের স্তূপ গড়ে উঠেছে। হ্যাঁ রে মানিক, কাউকে কাউকে দেখলি বাইরে? ভেতর থেকে মায়ের কম্পিত কণ্ঠস্বর শুনে তার দিকে তাকিয়ে চোখের ইশারায় তাকে ও নিজের স্ত্রীকে নিজের দিকে ডাকলাম। খানিক আগের চরমতম পরিস্থিতির ভয়াবহতার রেশ তখনও কাটিয়ে উঠতে পারেনি। শেষে আমি অনেক করে ডাকার পর কাঁপতে কাঁপতে আমার পাশে এসে দাঁড়ালো তারা। আমি এরপর দরজাটা আরেকটু ফাঁকা করে দিয়ে গম্ভীরভাবে বললাম, দেখো বাইরেটা। চতুর্দশী রাত খাওয়া চাঁদের জ্যোৎস্নার সাথে মশালের আলো মিশে এক অদ্ভুত রকমের আলো আঁধারির পরিবেশ সৃষ্টি করেছিল। আমার মতোই কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে থাকার পর বিস্মিত চোখে মা আমার দিকে নজর ফেরায়। তার দৃষ্টিতে একই সাথে বিস্ময় আর অবিশ্বাস। এসব এসব কে করলো বাবা? আমি করেছি গো মা। আমি বলতেই যাচ্ছিলাম জানি না, কিন্তু তার আগেই উঠোনের বাইরের অন্ধকার ভেদ করে অতি পরিচিত একটা কণ্ঠস্বর ভেসে এলো। মা বুঝতে পারল না কণ্ঠধিকারী কে, কারণ সে তাকে চেনে না, কিন্তু আমি তো চিনি। কে বললো কথাটা? কে বললো? যেই বলে থাকুক, দয়া করে সামনে এসে তোমার পায়ের ধুলো দিয়ে যাও বাবা। আমাদের কাছে তুমি সাক্ষাৎ দেবদূত। আপনি আমায় চিনবেন না মা, কিন্তু আপনার ছেলে আমায় খুব ভালো করে চেনে। ওর থেকে পরে আমার পরিচয় জেনে নেবেন ক্ষণ, কেমন? আচ্ছা মা, আপনি আপনার ছেলেকে একটু আমার কাছে পাঠাবেন তো, ওর সাথে কিছু কথা আছে। অপরিচিতের কথায় বোধ করি মা ঠিক বিশ্বাস করতে পারছিল না, তাই কিছুটা কিন্তু কিন্তু করতে লাগলো। অবশ্য আমি জানি এ ডাক উপেক্ষা করার ক্ষমতা আমার নেই। আমাকে সে ডাকছে যখন, আমাকে যেতেই হবে। তাই মায়ের একটা হাত নিজের হাতে নিয়ে বললাম, চিন্তা করো না, চিন্তা করো না, আমার কিছু হবে না। মায়ের মন তবু মানতে চায় না। এই অবস্থায় আবার সেই চিরপরিচিত কণ্ঠস্বর বলে উঠল, আপনি ভয় পাচ্ছেন কেন মা? আপনার ছেলেকে এত বড় বিপদের হাত থেকে উদ্ধার করলাম, তাও আমার ওপর আপনার বিশ্বাস আসছে না? পাগল লোকটার এইবারের বলার মধ্যে বিশেষ কিছু একটা ছিল, যার জন্য মা এবার আর দ্বিধাগ্রস্ত হয়ে আমাকে আটকালো না।
নিঃশব্দে নিজের দুহাতের মুঠোয় ধরা আমার ডান হাতটা ছেড়ে দিল। চিন্তা করো না মা, যে আমায় ডাকছে সে আগেও একবার আমাকে এমনই একটা বিপদের হাত থেকে বাঁচিয়েছে। তুমি তুমি যাও, পারুলকে নিয়ে নিশ্চিন্তে থাকো, আমি শিগগির চলে আসবো। যাও, ভেতরে যাও, যাও। সাক্ষাৎ সমন দর্শন হয়ে যাচ্ছিল আরেকটু হলে। এমন পরিস্থিতি থেকে উদ্ধার পেলে মনের মধ্যে যে ধরনের শান্তি কাজ করে তার সাথে অন্য কিছুর তুলনা চলে না। আমি নির্ভীক হয়ে কুসুমবনির জঙ্গলের পথ ধরে এগিয়ে যাচ্ছিলাম। সামনে ছিল সেই পাগলাটে গোছের লোকটা, তার হাতে একটা প্রদীপ। অন্ধকারে পথ চিনিয়ে সে আমায় নিয়ে গেল সেই অভিশপ্ত চন্দ্রডোবার সামনে, সেই স্থান যা আমাদের গ্রামে বিভীষিকার নামান্তর হিসেবে পরিচিত। পাগলটা ডোবার পাশের একটা শক্ত মতো মাটির ঢিবির ওপর আরাম করে বসার পর আমাকে উদ্দেশ্য করে বলল, কি হে ছোকরা, দ্বিতীয়বারের জন্য প্রাণে বাঁচার স্বাদ কেমন উপভোগ করছো? আমার মনেও তখন একগাদা প্রশ্নের ভিড়, তাই প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন করে বসলাম। এই আপনি কে বলুন তো? বারবার আমাকে এইভাবে বাঁচিয়ে দিচ্ছেন, দেবদূতের মতো আবির্ভূত হন যখন তখন আবার হারিয়েও যান। এক যুগ ঘুমন, তারপর জেগে উঠে 3 যুগের খাবার খান, তাও আবার কি খাবার? মরা মানুষ। ও মা, এতে আবার সন্দেহ প্রকাশের কি আছে? সবার খাদ্যের ধরন তো সবার নয়, যে ঠাকুর যে ফুলেই সন্তুষ্ট। সে মানছি আমি, কিন্তু সাধারণ মানুষের খাদ্যদ্রব্য কি কখনো মৃতদেহ হতে পারে? তুমি আমায় মরা খেতে দেখেছো? এরপর আমি আর কি বলি? বলতেও তো পারবো না যে আমি দেখেছি। আমি শুধু তাকে এক চক্রনাথকে উদ্দেশ্য করে অর্পণ করা ফল মিষ্টি খেতে দেখেছি। পাগলটার শেষ প্রশ্নের জবাব দিতে না পেরে আমি চুপ করে দাঁড়িয়েছিলাম। আমাকে এই অবস্থায় দেখে সে খ্যাঁক খ্যাঁক করে বিশ্রীভাবে হেসে বলল, তুমি ভারী সহজ মানুষ, হ্যাঁ, এই জন্যই তোমায় আমি এত ভালোবাসি। কিন্তু কি জানো তো, এই যুগটাই নোংরা, একেবারে নোংরা। ভালো মানুষেরা এই যুগে পদে পদে বিপদে পড়ে। সেই কারণে আমার ঘুমের সময় কমে এক যুগ এসে দাঁড়িয়েছে। আগেকার দিনে আমি যুগের পর যুগ ঘুমাতাম নিশ্চিন্তে, এখন আর পারি না। বিপদে পড়ে সর্বক্ষণ ভালো মানুষের দল আমায় ডাকে, আর আমিও তখন আমার অনুচরদের পাঠিয়ে দিই তাদের উদ্ধার করতে। কিন্তু কিছু কিছু মানুষ আমার নিজের খুব প্রিয়, এই যেমন ধরো তুমি। তাই তোমাদের কিছু জনের ক্ষেত্রে আমাকে নিজে আসতে হয়। জানো তো, এই পাপগুলোকে আমি বারবার করে সাবধান করি যেন তারা আমায় না চটায়। কিন্তু কে শোনে কার কথা? বারবার নানা রূপে আসবে আর আমার হাতেই মরবে। লোকটার কথায় স্বাভাবিক ছন্দ না থাকলেও বৃদ্ধ উন্মাদের প্রলাপ বলে একেবারে উড়িয়ে দিতে পারলাম না। বললাম, আচ্ছা তুমি টের পাও কি করে যে আমি বিপদে পড়েছি? ওমা, সে কি কথা! তোমার মা যে আমার কাছে তোমার জন্মের আগে থাকতে মানত করে রেখেছে। তোমার কাছে মানত? মানে? বিস্মিত হলাম এবার। লোকটা এতক্ষণ চন্দ্রডোবার দিকে তাকিয়ে কথা বলছিল, এবার সে তীক্ষ্ণ চোখে আমার দিকে তাকালো। ওই দৃষ্টির মধ্যে মনোজগতে শিহরণ জাগানোর এক তীব্র ক্ষমতা মিশেছিল, যেটা আমি উপেক্ষা করতে পারিনি। আমার অবচেতন আমায় বারবার বলে দিচ্ছিল এ কোনো সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষের চাহনি এতটা দীপ্তশালী হতে পারে না। তোমার মনে অজস্র প্রশ্নের ঝড় উঠেছে, বুঝতে পারছি। বেশ, আজ তোমায় সব প্রশ্নের জবাব আমি দিয়ে দিচ্ছি। আদি ব্রহ্ম তোমার জন্মের জন্য একজন নিজের জীবন দিয়েছিল, এবং সেই জীবনের বিনিময়ে আজ তুমি এই পৃথিবীর বাসিন্দা হতে পেরেছ। তার আত্মোৎসর্গের কারণে আমাকে এই পাপের পৃথিবীতে থেকে যেতে হয়েছে। তাকে আমি কথা দিয়েছিলাম তোমাকে যাবতীয় বিপদের হাত থেকে রক্ষা করার। তুমি বারবার জানতে চেয়েছিলে আমার পরিচয়। সে বিষয়ে আমি সরাসরি আলোকপাত না করলেও কয়েকটা ইঙ্গিত দিয়ে দিই। সেগুলো নিয়ে একটু ভাবলেই তোমার কাঙ্ক্ষিত সকল প্রশ্নের জবাব তুমি নিজে থেকেই পেয়ে যাবে। প্রথম যেদিন আমার সাথে আলাপ হলো,
আমাকে কি অবস্থায় দেখেছিলে মনে পড়ে? হ্যাঁ, তুমি এক চক্রনাথের উদ্দেশ্যে অর্পিত ফল মিষ্টি খাচ্ছিলে কুসুম্বনীর জঙ্গলে বসে। ঠিক বলেছ। এবার বলো তো, আজ পর্যন্ত আমি বাদে অন্য কাউকে এমন ধৃষ্টতা দেখাতে দেখেছো? না। আমার পরনের পোশাক বা বেশভূষার সাথে মিল পাও অন্য কারোর বেশভূষা বা চরিত্রের? পাও পাও? হ্যাঁ বলো। তোমার পোশাক তো, হ্যাঁ, তোমার সাথে তো। কি হলো, থেমে গেলে কেন? পাগলটার ঠোঁটের কোণে একটা অর্থপূর্ণ হাসির রেশ খেলে গেল। চকিতে মনে পড়ে গেল যতবার গেছি ওনার ঠাকুর ঘরে এক চক্রনাথের একটা পটচিত্র দেখেছি। সেখানে এক চক্রনাথ জ্বলন্ত চিতার ওপর বসেছিলেন। তার মাথায় বিশাল জটা, জটার উপর পূর্ণ চন্দ্র, দুহাতে ধরা দুটো কাটা মাথা। সে মাথা অসুরের। কোন অসুর জানা নেই। এক চক্রনাথের এমন ভয়াবহ মূর্তির তাৎপর্য জানতে চেয়েছিলাম পুরোহিত মশাইয়ের কাছে। মায়ের মুখে শুনেছিলাম এক চক্রনাথ দেবাদিদেব মহাদেবের লৌকিক রূপ, এটুকুই। তখন পুরোহিত মশাই বলেছিলেন, তাম্রলিপ্তের প্রতিষ্ঠাতা রাজা তালোধ্বজ মহাদেবকে এই রূপে পেয়েছিলেন। এই পটচিত্র তার আঁকা। স্বপ্নাদেশে ভোলেনাথকে যেমন রূপে দেখেছিলেন তেমনটাই ফুটিয়ে তুলেছিলেন শ্বেতপটের ওপর এবং রং তুলির আঁচড়ে। এক চক্রনাথ রিপুদমনকারী রূপে তাম্রলিপ্তে অধিষ্ঠান করেন। তার শক্তি তার দুই বাহুতে সমাহিত। এর জন্য শত্রু দমনে তার অস্ত্রের প্রয়োজন হয় না। এবং দেবী ভদ্রকালী যেমন ভাবে রণচণ্ডী মূর্তি ধারণ করে রক্তবীজের শিরুচ্ছেদ করে তার রক্ত পান করেছিলেন, এক চক্রনাথও তেমনি তার প্রচণ্ড ক্ষুধায় শয়ে শয়ে শত্রুকে উদরস্থ করে নেন নিমেষেই। তাই তার ক্ষুধা কাল ক্ষুধা নামে পরিচিত। আমার দু চোখ ক্রমশ ঝাপসা হয়ে আসতে লাগলো নোনা জলে ভরে। হাঁটু মুড়ে জোরহাত করে তার সামনে বসে পড়লাম। মনের মধ্যে এক রাশ কথা জমেছে বলার জন্য, কিন্তু ঠোঁট কাঁপছে তীর তীর করে। আমি বুঝতে পারছিলাম জীবনের এই সন্ধিক্ষণে এসে যার সান্নিধ্য লাভের সুযোগ পাওয়ার ফলে বড় বড় বিপদ আপদ থেকে বাঁচতে পেরেছি, তিনি আসলে কে? কি হে ছোকরা, আমার সামনে হাত জোড় করে বসে চোখে জল ফেলছে যে? হ্যাঁ। ঠোঁটের কোণে অর্থপূর্ণ হাসিটা বজায় রেখেই লোকটা বলল। এদিকে আমি নীরব। আদি ব্রহ্ম, আমার যাওয়ার সময় এসেছে বুঝলে। তবে তার আগে আমার এখানে আসার এবং থেকে যাওয়ার গল্পটা একটু বলেই যায় বুঝলে। নচেত চন্দ্রডোবা নিয়ে মানুষের মধ্যে যে ভয় ছড়িয়ে রয়েছে তা কোনোদিনও মিটবে না। রাজা তলোধ্বজ এক চক্রনাথকে স্বপ্নাদেশের মাধ্যমে লাভ করেছিলেন এবং তাম্রলিপ্তের মঙ্গলার্থে একটি মন্দির প্রতিষ্ঠা করেন, যেখানে স্বপ্নে দেখা এক চক্রনাথের রূপকল্প নবীন শিল্পীকে বুঝিয়ে তাকে দিয়ে একটি অষ্টধাতুর মূর্তি তৈরি করিয়ে মন্দিরে স্থাপনা করেন। অষ্টধাতুর দেবমূর্তি নিজ গুণে তথা ভক্তদের সেবায় হয়ে ওঠে অত্যন্ত জাগ্রত। তলোধ্বজের বংশ এই মন্দিরের তত্ত্বাবধানে নিযুক্ত ছিল। সর্বসাধারণের উদ্দেশ্যে উৎসর্গ করা এক চক্রনাথের মন্দির ভক্তদের দান সামগ্রীর জন্যে অল্পকালের মধ্যে ফুলে ফেঁপে ওঠে। যতদিন তলোধ্বজ জীবিত ছিলেন মন্দিরে অনাচার প্রবেশ করতে পারেনি। তিনি সর্বক্ষেত্রে তাঁর তীক্ষ্ণ দৃষ্টি আরোপ করেছিলেন মন্দিরের মর্যাদা এবং পবিত্রতা রক্ষা করার জন্য। কিন্তু তার মৃত্যুর পর উত্তরাধিকারীদের সীমাহীন লালসা মন্দিরকে স্পর্শ করে। অযোগ্য শাসকদের হাতে চিরকালের শাসনতন্ত্রের পরিকাঠামো ভেঙে পড়ে। ইতিহাস সাক্ষী, তাম্রলিপ্ত বা তার বাইরে থাকে কি করে। অচিরেই ভক্তদের দান ধ্যানের অর্থ মন্দিরের কোষাগার থেকে তছরূপে হতে শুরু করে। বাইরে লোক দেখানোর জন্য কিছু সংস্কারমূলক কাজ তৎকালীন শাসক শ্রেণী করেছিলেন, যাতে গ্রামবাসীদের সন্দেহ সরাসরি তাদের উপরে গিয়ে না বর্তায়। এইভাবে বেশ কিছুকাল চলার পর তাদের লোভ যখন সমস্ত সীমা অতিক্রম করে ফেলে,
তখনই তারা দায়িত্ব নিয়ে বিপর্যয় ডেকে আনে নিজেদের উপর। একচক্রনাথের অষ্টধাতুর মূর্তিতে প্রতি বছর বাৎসরিক উৎসবের সময় সোনার চোখ বদল করা হতো। কাশী রাজ্যের সম্ভ্রান্ত সেবায়েত পরিবারের তরফে 2 জোড়া সোনার চোখ পাঠানো হয়েছিল। সেই চোখের অনন্য সুন্দর কারুকার্য তৎকালীন সময়ের বহু অসৎ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। বিদেশি সওদাগরদের আনাগোনা এখানে প্রায় লেগে থাকত। তাদের মধ্যেই একজনের নজরে আসে ওই চোখ দুটো। সে রাজবংশের সাথে এই নিয়ে কথা বলে এবং ওই চোখ জোড়ার বিনিময়ে 10 লক্ষ স্বর্ণমুদ্রা দেওয়ার প্রস্তাব দিলে লোভী রাজা তৎক্ষণাৎ সেই প্রস্তাবে সম্মতি জানান। এরপর পরিকল্পনা করা হয় সেই চোখ দুটো চুরি করানোর। রাজা নিজের দায়িত্বে একদল ডাকাতদের এই কাজে নিযুক্ত করে মোটা টাকার বিনিময়ে। কিন্তু তারা জানতো না এই অনৈতিক সিদ্ধান্ত তাদের জীবনে কি ভীষণ বিপদটাই না ডেকে আনতে চলেছে। আসলে তারা জানতো না কাশী রাজ্যের সেই সম্ভ্রান্ত সেবায়েত পরিবারের কর্তা ছিলেন একজন উচ্চ মানের বামাচারী সাধক। দেবী ভদ্রকালিকার সিদ্ধাই প্রাপ্ত সাধক ভদ্রলোক সেই 2 জোড়া স্বর্ণচক্ষু পাঠানোর আগে নিজের বিদ্যা প্রয়োগ করে সেগুলোর রক্ষক হিসেবে নরক গহ্বরের এক পিশাচিনীকে নিযুক্ত করেন। তিনি অনুমান করতে পেরেছিলেন এই মহামূল্যবান বস্তু প্রকাশ্যে থাকলে নজরে আসতে পারে যে কোনো মুহূর্তে। অদূর ভবিষ্যতে তার ভাবনা বাস্তবের রূপ নেয়, আর তখনই সেই পিশাচিনী ধূম্রজয়া নিজের ভয়াল স্বরূপে আবির্ভূতা হয়ে নিমিষের মধ্যে ধ্বংস করে সকল পাপাচারীকে, তাদের নৃশংসভাবে হত্যা করে তাদের রক্ত খেয়ে ছিবড়ে হওয়া শরীরগুলোকে ফেলে দিয়ে যায় চন্দ্রডোবার জলে। ঘটনাক্রমে একচক্রনাথের মূর্তিটিও চন্দ্রডোবার জলেই তলিয়ে যায়। ধূম্রজয়ার দায়িত্ব ছিল দেবতার স্বর্ণচক্ষু রক্ষা করা। তার পক্ষে সম্ভব ছিল না চন্দ্রডোবা থেকে একচক্রনাথের মূর্তিটিকে বের করে মন্দিরে পুনরায় স্থাপন করা। তাই সেটা বহুকাল ধরে ডোবার মধ্যেই পড়েছিল। এদিকে গ্রামবাসীরা ডোবার জলে সমগ্র শাসককুলের মৃতদেহ ভাসতে দেখে অশুভ লক্ষণের কথা চিন্তা করে চন্দ্রডোবাকে অভিশপ্ত বলে আখ্যা দিয়ে দেয়। এরপর কেটে যায় বহু বছর। সময়ের আবর্তে এই তাম্রলিপ্তের মাটিতে জন্ম হয় সেই পুণ্যাত্মার যার জন্যে আজ তুমি জীবিত। তাকে আমি কথা দিয়েছিলাম তার পরিচয় প্রকাশ্যে জানাবো না, তাই এখানে তার নাম আমি নিচ্ছি না। সে ছিল এক নারী, অত্যন্ত সাহসী এক যুক্তিবাদী। চন্দ্রডোবার অভিশাপের কথা ইতিমধ্যে লোকমুখে সমস্ত চত্বরে ছড়িয়ে পড়েছিল। সেই নারীও শুনেছিল সে কথা, কিন্তু তার ঠিক বিশ্বাস হয়নি। তাও ঘটনার সত্যতা যাচাই করতে এক রাতে সকলের অগোচরে সে আসে এখানে এবং জলে নামে। তার ফলে সে জানতে পারে একচক্রনাথের সেই মূর্তির অবস্থা, যেটির সম্বন্ধে কিনা গ্রামবাসীরা জানে দেবতা রুষ্ট হয়েছেন বলে অন্তর্হিত হয়েছেন। আসলে তিনি তো এই ডোবার জলেই পড়ে আছেন। সে তখন সকলকে সত্যিটা জানাবে বলে মনস্থির করে। সবার আগে সে ঘটনাটা জানায় তার পরমাত্মীয়াকে। পরমাত্মীয়া আবার সেই ঘটনা তার বাবাকে জানায়। তার বাবা ছিলেন এক কুটিল চরিত্রের, পেশায় বৈদ্য হলেও গোপনে কালা জাদুর চর্চা করতেন। তিনি তার কন্যার এই দাপুটে সহচরীকে মোটেও সহ্য করতে পারতেন না, বিশেষ করে সহচরীর পরিবারকে। বৈদ্য তখন স্থির করলেন একচক্রনাথের মূর্তিটি মন্দিরে পুনঃপ্রতিষ্ঠা হলে পর মূর্তির শক্তিকে নিজের কুস্বার্থ চরিতার্থের উদ্দেশ্যে ব্যবহার করবে। এই নিয়ে তিনি মেয়ের সাথে আলোচনাও করলেন, কিন্তু কোনোভাবে সেই গোপন অভিসন্ধি চলে যায় কন্যার পরমাত্মীয়ার কানে। সে তখন বেঁকে বসলে শয়তান বৈদ্য নিজের কালো জাদুর সাহায্যে তাকে হত্যা করে। তার পিতাত্মাকে ব্যবহার করে সেই মূর্তি উদ্ধারের চেষ্টা করে। মৃত্যুর আগে পরমাত্মীয়া একচক্রনাথের উদ্দেশ্যে প্রার্থনা করে তার পরিবার এবং তার আপন ভাইয়ের যেন কোনো ক্ষতি কেউ না করতে পারে। যে দেবতার জন্য সে তার নিজের জীবন খোয়ালো, সেই দেবতা যেন তার পরিবারকে রক্ষা করে।
এবার তুমি তো জানোই এক চক্রনাথ মহাদেবেরই রূপ। মহাদেব যেমন ভোলার ভোলা, রেগে গেলে তেমনি বিধ্বংসী হয়ে ওঠেন। তিনি জানতেন কার মনে কি অভিসন্ধি চলছে, তাই অপরাধীকে শাস্তি দিতে এবং নিষ্পাপের পুণ্যাত্মাকে মুক্তি দিতে তার নির্দেশে ধূম্রজায়া আবার একবার জেগে ওঠে। কলঙ্কহীন মেয়েটির আত্মাকে প্রেত শক্তিতে পরিণত করেছিল ওই দুষ্ট বৈদ্য। সেই প্রেত শক্তিকে ধূম্রজায়া পুনরায় বৈদ্যের বিপরীতেই প্রয়োগ করে। বৈদ্য তার হাতে মারা পড়ে, তবে বৈদ্যের মেয়ে কোনো ক্রমে সে যাত্রায় মুক্তি পায়। এরপর আসি আজকের দিনের ঘটনায়। বৈদ্যের মেয়ে তোমারই প্রতিবেশী রাঙা কাকিমা। বাবার হত্যার প্রতিশোধ নিতে সে তার বাবার পথ অবলম্বন করে। নানা রকম নিষিদ্ধ উপাচার প্রয়োগ করে তোমার ও তোমার পরিবারের ক্ষতি সাধনের চেষ্টা করে। এক চক্রনাথের নজরে ছিল সবটা। তিনি প্রত্যেককে একটা সময় অবধি সুযোগ দেন, তারপরে মানুষ না শুধরালে তার ন্যায়দণ্ড নেমে আসে অপরাধীর ওপর। এক্ষেত্রেও হলো কতকটা সেরকম। যে চন্দ্রডোবার প্রেত শক্তি তার বাবার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো, সেই শক্তিকেই সে পুনরায় জাগ্রত করার চেষ্টা করলো তোমার বিরুদ্ধে হাতিয়ার করবে বলে। সেই মতো সে জাগালো ধূম্রজায়াকে। এক চক্রনাথ কোনো রকম বাধা দিলেন না, বরং তুমি যাতে সুরক্ষিত থাকো তার জন্য পাঠালেন আমায়। আমি কি করলাম? তোমায় কেবল সাবধান করে দিলাম। ধূম্রজায়াকে কেউ যদি জাগিয়ে তোলে, তাহলে যে তাকে জাগাচ্ছে সে ধূম্রজায়াকে কেবল একবারের জন্যই ব্যবহার করতে পারে। যদি ধূম্রজায়া তার নির্ধারিত শিকার করতে পারে তাহলে তো কোনো কথাই নয়, কিন্তু যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে আবাহনকারীর গোটা বংশের সর্বনাশ ঘটিয়ে ছাড়ে। আমার কর্তব্য ছিল শুধু তোমাকে সাবধান করে দেওয়া। ওইটুকু করতেই কাজ হলো। ধূম্রজায়া বাধা পেয়ে রাঙা কাকিমার পুরো পরিবারটাকে সমূলে উৎপাটন করে দিল, আর তাদের মৃতদেহগুলো বসে রসিয়ে রসিয়ে খেলাম আমি। এইবার বুঝলে পুরো ঘটনাটা? লোকটা থামলে পরে আমি নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি জানালাম। শোনো আদি ব্রহ্ম, আজ তুমি বাড়ি ফিরে যাও। কাল ভোরের প্রথম আলো ফুটলে এখানে এসে এই ডোবা থেকে এক চক্রনাথের মূর্তিটি উদ্ধার করে কুসুমবাণীর জঙ্গলে অবস্থিত এক চক্রনাথের মন্দিরে পুনঃস্থাপন করো, কেমন? বহু বছর উনি এই সলিল সমাধিতে ছিলেন, এবার ওনার জেগে ওঠার সময়। আর হ্যাঁ, তুমি চিন্তা করবে না। তোমার জীবনে মৃত্যুর সামিল যে কোনো বিপদ পরবর্তীতে উপস্থিত হলে আমি আবার আসবো তোমাকে বাঁচাতে। তোমার জন্য আমি সব সময় আছি। বেশ, অনেক কথা বললাম, এবার আমি চলি, কেমন? অনেক খাওয়া দাওয়া হলো, এবার একটু ঘুম দিয়ে নেই। চন্দ্রডোবার জলের ওপর হঠাৎ করেই এক ধরনের নীলচে কুয়াশার আবির্ভাব ঘটেছিল সে রাতে। আমি অবাক বিস্ময়ে দেখলাম পাগল লোকটা একটু একটু করে জলের দিকে হেঁটে যেতে যেতে একসময় জলের ওপর দিয়ে হাঁটতে শুরু করলো, তারপর একসময় হারিয়ে গেল ওই কুয়াশার মধ্যেই। আমি এই ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা করলাম না। ভোর রাতের দিকে ফিরে এলাম বাড়ি। তারপর ভোরের আলো ফুটতে আবার গেলাম সেখানে। চন্দ্রডোবার জল থেকে এক চক্রনাথের শ্যাওলায় ভরে ওঠা অষ্টধাতুর মূর্তিটাকে উদ্ধার করে সকলের অগোচরে কুসুমবনির জঙ্গলের দেবতার মন্দিরে রেখে এলাম। এর বেশ কিছু বছর পর অবশ্য গ্রামবাসীরা জানতে পেরেছিল যে এক চক্রনাথের মূর্তি পুনরায় তার অবস্থানে ফিরে এসেছে। সেই থেকে গ্রামের মধ্যে দেবতাকে নিয়ে যে ভুল ধারণাটি ছিল সেটা সম্পূর্ণরূপে কেটে গেল। তবে চন্দ্রডোবাকে তারপরেও লোকে এড়িয়েই চলত। তাদের বিশ্বাস ছিল সেই ডোবা আদতে এক মূর্ত অভিশাপ, যা যে কোনো সময় কাউকে গ্রাস করতে পারে। আজকের কাহিনীটা এখানেই শেষ। আদিদা থামতে আমরা সকলে একসাথে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। 1.25 ঘন্টার টান টান রোমাঞ্চকর গল্পটার সত্যতা যাচাই নিয়ে কারোর কোনো তেমন বিশেষ মাথা ব্যথা ছিল না। কথকের গল্প বলার কায়দায় যে কোনো গল্পকে
বাস্তবে পরিণত করতে পারে শ্রোতাদের সামনে। আদিদার সেই গুণাবলী আছে বলেই তিনি বারবার এমন সব বিচিত্র ধরনের অভিজ্ঞতার দ্বারা আমাদের আকৃষ্ট করে এবং আমরাও প্রতিবার তার গল্পের শেষে পুনরায় আশায় বুক বাঁধি পরের গল্প শোনার। যাক, এবার উঠি তাহলে আদিদা। ও মা, মুকুলের দেখছি এবেলা আর কোনো প্রশ্ন নেই। এবার আর কোনো প্রশ্ন নেই। দেখি বাড়ি যাবার পথে যদি মনে পড়ে তাহলে পরের দিন এসে শুধোবখন, কেমন? নির্দ্বিধায় শুধিও। দেখছি আকাশটা ধরে এসেছে। এবেলা তাহলে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ো, নাহলে আর বাড়ি ফিরতে পারবে না। যাও। ওটাই করছি তাহলে। যাকে, আচ্ছা চললাম আদিদা, এলাম গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকলে সাবধানে যেও। দুগ্গা দুগ্গা।